গুড ইভিনিং টু অল। আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। আজকে টক শো উইথ তামান্না নিয়ে নতুন একটা এপিসোডে আবার সকলকে স্বাগত। আজকের টপিকটা একটু অন্য ধরনের হতে চলেছে, কারণ এমন একটা টপিক আমরা আজকে চুজ করেছি, যদিও এটা নিয়ে আগেও অনেক কথা হয়েছে, তবু আজকে নতুন করে আমরা কিছু জানবো। সেটা হচ্ছে চাইল্ড কেয়ার নিউট্রিশন অ্যান্ড দেয়ার ইটিং হ্যাবিটস। অর্থাৎ একদম ছোট যারা যারা সবে সবে পৃথিবীতে এসছে এবং তাদেরকে তাদের মায়েরা কিভাবে কেয়ার এন্ড হ্যান্ডেল করবেন, তাদের সমস্তটা আজকে আমরা জানবো। তো আজকে যিনি আমাদের সাথে আছেন, দেবযানী, ডায়েটিশিয়ান দেবযানী সরকার। দেবযানীকে অনেকেই চেনেন। তোমাকে অনেক ধন্যবাদ। স্বাগত আমার শোতে। দেবযানী সম্পর্কে আমি একটু বলি। দেবযানী নিজে একজন ডায়েটিশিয়ান, প্র্যাকটিসিং ডায়েটিশিয়ান। এটার সাথে সাথে ও কিন্তু সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটারও, এবং ও কিন্তু এখন আমাদের এসএসকেএম হসপিটালে ট্রমা কেয়ার সেন্টারের সাথে যুক্ত, যেটা অনেকেই আপনারা জানেন। তো আমি মূল বক্তব্যে ফিরে আসব। আমি দেখতে পাচ্ছি অনেকেই চলে এসেছেন। তো এখানে অনেকগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করব। তার মূল বিষয়বস্তু থাকবে শিশু এবং তাদের খাদ্যাভ্যাস। তো শিশুদের নিয়ে কেন কথা হলো সেটাও আমরা দেবযানীর কাছ থেকেই জানবো। কারণ চলতে চলতে পথ চলতে চলতে আমরা অনেক সময় দেখে থাকি, বা তুমিও হয়তো দেখে থাকবে, যে আমাদের প্র্যাকটিসের এই জগতে শিশুদের খাওয়া দাওয়া নিয়ে বা তাদের খাদ্যাভ্যাস নিয়ে মায়েদের মধ্যে প্রচুর মিসকনসেপশন থাকে। প্লাস যখন আমরা একটা বাচ্চাকে নিয়ে কথা বলি বা বাচ্চার কেয়ার, তাদের ইটিং হ্যাবিটস, এগুলো নিয়ে কথা বলি, এবং সর্বোপরি যখন কাউন্সিলিং এর পার্টে যাই, তখন দেখা যায় মায়েদের একটা ইমোশন কাজ করে। সেই জায়গা থেকে হয়তো সেভাবে তাদেরকে বোঝানো বা কাউন্সিলিং করা যায় না, কারণ একটা ধারণা কাজ করে যে মায়ের থেকে ভালো শিশুদের জন্য কেউ বোঝে না। কিন্তু সর্বোপরি শিশুরা একটা মাটির তালের মতো, যেভাবে আমরা তাদেরকে গড়ে তুলবো সব দিক দিয়ে, তারা কিন্তু সেইভাবেই তৈরি হবে আগামী দিনে। তো যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, যারা যাদেরকে দিয়ে আমাদের সামনের পথ চলা, তাদেরকে নিয়ে আজকের শো, আজকের টপিক, টক সেশন। তো দেবযানী, তোমাকে প্রথমেই স্বাগত। আমরা মূল টপিকে চলে যাব। তো হুম। শিশুদের নিয়ে আজকে যে আমরা এই শোটা করতে চলেছি, তো শিশুই কেন, বা শিশুদের নিয়ে যে ইটিং হ্যাবিটস, এই কথাটা কেন, এর প্রয়োজনীয়তাটা কি, এটা কিভাবে আমরা তুলে ধরবো সবার সামনে, বা এইভাবেও বলতে পারি, যেটা আমি টপিকে রেখেছি যে ইটিং হ্যাবিটস। তো শিশুদের কি সত্যি যে ডায়েট বা খাদ্যাভ্যাস, প্রত্যেক দিনের যে সমস্ত খাবার তারা খায়, তো সেটা কতটা প্রয়োজনীয়। অনেক মায়েদের কাছে মনে করেন যে না, ডায়েটের কোনো প্রয়োজন নেই, বা খাদ্যাভ্যাস আবার কি, আমরা যেগুলো খাই সেগুলোই খাবে। তো এটা কতটা প্রয়োজনীয় একটা শিশুদের ক্ষেত্রে, বা যদি আমাদের নিউট্রিশনের ভাষায় বলি, যে একজন শিশুর জন্য ব্যালেন্স ডায়েট কতটা প্রয়োজনীয়। ওভার টু ইউ। আহ বেসিক্যালি দেখো, মানে বাচ্চা, আমি তুমিই বলছি। তো ব্যাপারটা হচ্ছে, বাচ্চা আমরা যখন মানে জন্মের পর থেকে বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তার ভবিষ্যৎ কিন্তু পুরোটাই মানে ডিপেন্ড করছে এই এজটার ওপরে। একটা সে 0 to 6 মান্থস বলো, বা 6 to 12, বা 12 to 24, যেটাই বলো না কেন, মানে পুরো তার জীবনটাই এই লাইফস্টাইলটা, এই ছোট তার যে ভিত, মানে আমরা পাতি বাংলায় যেটা বলি যে ভিত গড়া। তো তার ভিতটাই যদি টলমল থাকে, তো সেক্ষেত্রে একটা বাড়ি যেমন পড়ে যায় অনেক সময়, তার পুরো লাইফটাই এর উপর ডিপেন্ড করছে। সে পরবর্তীকালে কি কি ঠিক কঠিন কঠিন সম্মুখীন, মানে রোগ থেকে বলো, যে কোনো কিছু সম্মুখীন হবে। নট অনলি ডিজিজ আর খাওয়া দাওয়া, এবার পুরো লাইফটাই তা ডিপেন্ড করছে এই এজটার উপর, আমরা তাকে কিরম ভাবে তৈরি করছি। তা অবভিয়াসলি ইমিউনিটি, তার শরীরে তার, মানে যতটা আমাদের কোভিড এত বড় একটা শিক্ষা দিয়ে গেল যে আমাদের ইমিউনিটিটা কতটা ইম্পর্টেন্ট, একটা খাওয়া দাওয়ার উপরে ডিপেন্ড করে আমরা যতটা ল্যাক করব একদিকটা, ঠিক ততটাই আমরা সেই সব বিপদে পড়বো। তো সেই জন্য মায়েদের আমরা যখন ক্যাম্প করি বা প্রচুর স্কুল ভিজিট করতো, সেক্ষেত্রে দেখি প্রচুর মায়েদের ভুলভ্রান্তি ধারণা। তারা চায় যে আমি যেটা খাচ্ছি না, মানে আমার যেটাতে অ্যালার্জি মানে বাচ্চাদেরও অ্যালার্জি। তো এই সব কমি, মানে একটা মিথস গুলো থেকে আমরা মা গুলোকে চেষ্টা করছি যে বার করার। এবং ব্যালেন্স ডায়েট যেটা বললে তুমি, সেটা হলো যে ব্যালেন্স ডায়েট মানে প্রত্যেকটা দিনে তার সবকিছু একটা, যা যা খাবে, তো পরিপূরক একটা খাবার দরকার, তার খাবার থালাটা যেন ভর্তি থাকে সব রকম খাবার দিয়ে। নট অনলি একদিন শুধু ভাত, ভাতের সাথে অল্প সবজি, বা একদিন শুধু ভাত আর মাছ, বা শুধু একদিন দুধ আর বিস্কিট, এইসব না, মানে সবটাই থাকলো। এবং সেটা, হ্যাঁ, এবার প্রত্যেকদিন হয়তো দুধ খাওয়ালাম না, কিন্তু দুধের পরিবর্তে দই, বা ধরো মাছের পরিবর্তে একদিন ডিম, বা একদিন একটু পনির, এইগুলো। তো ব্যালেন্স ডায়েটটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ তার পরিপূরকটা ওই ব্যালেন্স ডায়েট থেকেই আসবে।
প্রত্যেকটা ইমিউনিটি বলো বা সবকিছুই। একদম তাই, মানে তুমি যে কথাটা বললে সেটা দিয়ে যদি আমি ধরি, যে মায়েরা মনে করে যে আমরা যেটা আমাদের মধ্যে যেটা চলছে বা আমি যেরকম ভাবে থাকি যেভাবে খাই আমার বাচ্চাও সেইভাবে রেজ হয়ে যাবে। কিন্তু বুঝতে হবে যতদিন পর্যন্ত প্রেগনেন্সি পিরিয়ডে একটা বাচ্চা তার মাতৃ গর্ভে থাকে তখন কিন্তু নিউট্রিশনটা তার মায়ের শরীর থেকে আসে। কিন্তু আফটার বার্থ বা আফটার ডেলিভারি কিন্তু বাচ্চাটা পৃথিবীতে চলে আসছে, তো তখন সে একটা ইন্ডিভিজুয়াল মানুষ। তো তার একটা সেই মানুষকে ধরে বা তার যে রিকোয়ারমেন্টস গুলো আছে বয়স অনুযায়ী এটা তারতম্য হবে, আমি নেক্সটটাতে এটাতেই আসবো। তো হুম। সেইগুলো কিন্তু তখন মেনটেন করা খুব জরুরি হয়। এবং আমি ঠিক। বাচ্চাদের টপিকটা নিয়ে কথা বলতে যতবারই বলেছি একটাই কথা বারবার আমার কাছ থেকে এসেছে, সেটা হচ্ছে আমাদের ভারত হচ্ছে ম্যালনিউট্রিশনের দেশ। মানে প্রচুর একদম। বাচ্চা কিন্তু অপুষ্টির শিকার। তাহলে একদম। তাই যদি হতো, মায়েদের থেকে যদি পুষ্টি বাচ্চারা পেয়েই যেত বা মা যেটা ভাবছে বাচ্চার জন্য যদি সেটাই উপযোগী হতো, তাহলে ভারত কোনোদিন অপুষ্টির দেশ হতো না, প্রতিটা একদম। বাচ্চা এইভাবে একদম। ভুগতো না। এবং তুমি যে ঠিক। কথাটাই বললে যে প্রত্যেকটা ক্যাম্প করতে গিয়ে আমরা দেখতে পাই, স্কুল ভিজিট করতে গিয়ে দেখতে পাই যে বিভিন্ন ধরনের সমস্যা এখানে রয়েছে বাচ্চাগুলোর মধ্যে। তাহলে একদম। সেটা একদম। আসতো না যদি আসলে মায়েরা সত্যিই সবটা জানতো। একদমই এই হুম। ব্যাপারগুলো বড্ড নেগলিজেবল হয়ে যায় এবং সেই জায়গা থেকে ইমোশন কাজ করে। সেই একদম। মিথটাকে ব্রেক করার জন্যই আমাদের এই অ্যাওয়ারনেস শো গুলো। তো হুম। আমি হুম। তোমার কথা সূত্র ধরেই নেক্সট যে আমাদের কোয়ারিটা যেটা খুব হুম। এই ব্যাপার থাকে যে দেখো, হুম। শিশুদের যে বিচারগুলো অর্থাৎ আমাদের হুম। প্রত্যেকটা বয়সের আমরা কাদেরকে শিশু বলবো বা হুম। শিশুদের যদি শ্রেণী বিভাগও করি, তাহলে হুম। ক্লাসিফিকেশন আমাদের নিউট্রিশনাল এর দিক দিয়ে প্রত্যেকটা হুম। কোন বয়সে। কারণ আমরা সব সময় বলি যে প্রত্যেকটা মানুষ যেমন ইন্ডিভিজুয়াল তাদের রিকোয়ারমেন্টস গুলো তাদের দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা হয়। তো হুম। শিশুদের যদি আমরা শ্রেণী বিভাগ করি, তো এই জায়গাটা একটু আমাদের দর্শকদের জন্য বলে দাও যে প্রত্যেকটা শিশুকে আমরা কিভাবে ভাগ করব তাদের বয়স অনুযায়ী এবং তাদের ক্লাসিফিকেশন গুলো নিউট্রিয়েন্টস এর দিক দিয়ে বা এই যে ব্যালেন্স ডায়েটের কথা যেটা বললাম হুম। সেটা হুম। কিভাবে হুম। ভাগ করা যেতে পারে। বেসিক্যালি আফটার বার্থ 0 to 6 মান্থস সেটা একদমই বলতে পারো যেটা নিউ বর্ন বেবি বা তারপরে হচ্ছে উইনিং পিরিয়ড যেটা 6 to 12। তারপরে তোমার আসছে 12 to আপনার 24 বা যেটা বলতে পারো যে একদম টডলার পিরিয়ড। তারপরে আসছে 3 to 4 যেটা একদম প্রি স্কুল, এবং 4 to বা 5 to 12 যেটা একদম স্কুল গোয়িং। এইভাবে আমরা আপাতত ক্লাসিফিকেশনটা করি। আহ এটাই। তাহলে দেখাই যাচ্ছে যে প্রত্যেকটা বয়স যেমন আলাদা সেই অনুযায়ী হুম। আমাদের কিন্তু আরডিও গুলো আলাদা হয়ে যাচ্ছে। এবার যদি এই হুম। জায়গা থেকে কেউ প্রশ্নও করে যে তাহলে আলাদাভাবে বুঝবো কি, তো টক টু এ নিউট্রিশনিস্ট বা ডাইটিশিয়ান বা আপনার পেডিয়াট্রিশিয়ানের সাথে অবভিয়াসলি। যোগাযোগ অবভিয়াসলি। করুন। কারণ একদম। একদম। প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা রিকোয়ারমেন্টস হবে, সে যখন হ্যাঁ। বাড়ছে তার গ্রোথ স্পার্ট হচ্ছে তাহলে তার প্রত্যেকটা জিনিস আলাদাই হবে, খাবার থেকে ঠিক। শুরু করে সবটাই। একদমই তাই। তারপর এবার যদি কিছু দেখো, কমপ্লিকেশনস থাকে তো সেক্ষেত্রে তো বেসিক্যালি মানে অনেক বাচ্চারা পাই আমরা অটিস্টিক চাইল্ড থেকে শুরু করে এভরিথিং, মানে তো তাদের কমপ্লিকেশনস ওয়াইজ তাদের ডক্টর বা সার্টিফাইড ডায়েটিশিয়ান, অবভিয়াসলি গুগলের থেকে না অ্যাডাপ্ট করা, অবভিয়াসলি সার্টিফাইড বা রেজিস্টার্ড ডায়েটিশিয়ানের কাছে কনসাল্ট করা দরকার। একদম। এবার তুমি ঠিক এই কথাটা অটিজমের কথাটা তুললে বলে আমার মাথায় এলো, হুম। আমি হুম। হুম। মাসখানেক আগে একটি বাচ্চা পেয়েছিলাম। হুম। হুম। তো তার ছিল একটি মানে বেশ রেয়ার ডিজিজ ছিল তার, তো তার ক্রোমোজোমাল ডিফেক্ট ছিল। এবার দেখো হুম। এই জায়গা থেকে বাবা মা কেউই দায়ী নয়, কারণ এটা হুম। তার হুম। একটা 19 ক্রোমোজোমটা একটু ডিফেক্টেড ছিল, তো সেই জন্য হুম। বাচ্চাটার গ্রোথ সেইভাবে হচ্ছে না। তো এই বাচ্চাটা সম্পূর্ণভাবে আলাদা, তার গ্রোথ এখন যদি তার মা বা বাবা চিন্তা করেন যে আমার বাচ্চা কেন বাড়ছে না, আমার বাচ্চার ওজন আসছে না, হাইট বাড়ছে না, আমি এত তো খাওয়া দাওয়া করাচ্ছি ঠিক হচ্ছে না, তাহলে এটা তার একটা ক্রোমোজোমাল ডিফেক্টটা মেনে নিতে হবে। প্লাস হচ্ছে হুম। আমি কিভাবে তাকে রেজ করছি, এবং আমি যদি সত্যিই না পারি সেই জায়গা থেকে একজনের এক্সপার্টের ওপিনিয়ন খুব দরকার হয়ে যায়। কারণ অনেক ঠিক। ধরনের মানুষ আমরা দেখি, একইভাবে অনেক রকমের বাচ্চাও দেখবো, সেখানে হুম। বিভিন্ন ধরনের ডিজিজও থাকে। তো এইগুলো হুম। প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা সেই জায়গা থেকে বেছে নেবো এবং তাদের আলাদা আলাদা ডায়েট এবং অন্যান্য হ্যাঁ, জিনিসও প্রেসক্রাইব করা হয়। অ্যাবসলিউটলি। এবার সেটা এই এইবার লাইভ সেশনে হয়তো প্রপার ক্যালোরি বা প্রপার তাদের রিকোয়ারমেন্ট গুলো শেয়ার করা সম্ভব না, কিন্তু সেটা যখন একটা পার্সোনাল কনসালটেশন বা কোনো একটা ভাবে সেটা পার্সোনালি মানে পার হেড পার মানে সবকিছুই হয় আর কি। র্যান্ডামাইজড সবকিছু এরকম ভাবে হবে না। 100 হ্যাঁ, জনের একসাথে ডায়েট বলা যাবে না। তো সেক্ষেত্রে হ্যাঁ একটা এইভাবে ব্যাপার। সম্ভবও হ্যাঁ। হয় না।
প্রত্যেকটাই। অনেক সময় এবার মায়েরা ঠিক যখন আমরা স্কুল ভিজিট করি তখন মায়েরা বলে যে ম্যাডাম মাকে কি বাচ্চাকে কি খাওয়াবো, তো সেটা একটু বলে দিন। এবার হয়তো ওর বাচ্চার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে, ওর নেই, পাশেরটার নেই, তো সেক্ষেত্রে তার অন্য আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে, তো সেইগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, এটাও একটা ব্যাপার। হুম, একদম। আর এই জায়গা হুম, থেকেই আমি সবার জন্য বলবো যে আমার বাচ্চাকে আমি এই খাইয়েছিলাম, তাহলে তুমিও তাই খাওয়াও। প্লিজ একদম ডোন্ট ডু একদম। দ্যাট। প্লিজ হ্যাঁ ডোন্ট হ্যাঁ ডু হ্যাঁ, দ্যাট, কারণ একদম এটা একেবারেই মানে মিলবে না, সম্ভবই নয়। প্রত্যেকটা বাচ্চা একদম। আলাদা আলাদা রিকোয়ারমেন্টস, সেটা সম্ভব হয় না। ঠিক তো ঠিক। ঠিক খাওয়ার কথা তুলছি বলেই, খাওয়ার কথাগুলো হুম, অনেকটা আলোচনা হলো বলেই আমি হ্যাঁ, নেক্সট যে টপিকটা আসবো সেটা হচ্ছে উইনিং। উইনিং হুম মানে হচ্ছে বদলি খাবার বা হুম সম্পূরক খাদ্য। তো হুম হুম উইনিংটা কি একটু আমাদের সকলকে বুঝিয়ে দাও, কারণ আমি এটা নিউট্রিশনাল টার্ম বলছি, হুম যেটা বুঝতে সবার জন্য সুবিধা হবে। উইনিংটা কি একটু বলবে? আর উইনিং হুম যদি শুরু হয় বাচ্চার, তাহলে সে একটা হুম। মায়ের কিভাবে উইনিংটা শুরু করা দরকার? অবভিয়াসলি বাচ্চা যখন জন্ম নিচ্ছে তারপর 0 to 6 মান্থ, যেটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা বলে থাকি, মানে একদম 6 মান্থ পর্যন্ত চলতেই হবে ব্রেস্ট ফিডিং। এবং অনেক সময় মায়েদের সমস্যা থাকলে সেটা আলাদা ব্যাপার, যে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মায়ের ব্রেস্ট মিল্কে কিছু সমস্যা হচ্ছে বা সেক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট 6 মান্থ পর্যন্ত একদম ব্রেস্ট মিল্কের ওপরই ভরসা। এবং তারপর যেটা আমাদের একটা কথা চলিত রাইস সেরিমনি বা অন্নপ্রাশন যে ব্যাপারটা রয়েছে, তো সেটা বেসিক্যালি করাই হয় এই দুধের এই মানে ব্যাপারটা থেকে, তার সবকিছু একটা মিল্ক বেসড খাবার সেইটা থেকে বের করে আনা, এবং তার সাথে বিভিন্ন নতুন নতুন খাবারের একটা অ্যাটাচমেন্ট, লাইক সে একটু সেদ্ধ ভাত খাবে, একটু আলু সেদ্ধ খাবে, একটু সবজি সেদ্ধ, তাকে হ্যাঁ অবভিয়াসলি মিক্সারে মিক্স করে বা নিজের হাতে হাতে চটকে যে খাবার ব্যাপারগুলো সেগুলো, কিন্তু মানে নতুন ধরনের একটা খাবার তাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। এবং এই জন্যই উইনিং পাতি বাংলা। আমি এখন যদি নিউট্রিশনাল টার্ম পুরোপুরি বলতে যাই হয়তো মায়েরা ওই লেভেলে বুঝবে না, কিন্তু তাদের মতো তাদেরকে মানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, যে একদম দুধের ব্যাপার মানে ব্যাপার থেকে বেরিয়ে এসে একটা নতুন ধরনের খাবার, সেটা হতে পারে একটু ডিমের সেদ্ধ পোচ করে হালকা চটকে খাওয়ানো, বা আলু সেদ্ধ, বা যে কোনো সবজি সেদ্ধ বা ভাত নতুন করে, মানে একদম নতুন খাবার তাকে ইন্ট্রোডিউস করা। বাস দ্যাট ইজ উইনিং। উইনিং এ বাংলা তোলা খাবার বেসিক্যালি। হ্যাঁ, এবার দেখো, আহ এখনকার দিনে যেহেতু এখন আমরা বড্ড বেশি সোশ্যাল মিডিয়া মানে এফেক্টেড হয়ে গেছি এরকম, হুম বা ধরো হুম ওই বিভিন্ন ধরনের, এই আলোচনাটা আমি একটু পরে আসবো, কিন্তু হুম তবুও আমি অনেক জায়গাতে দেখেছি, সেটা হচ্ছে উইনিং এর কথা বললাম, তুমি অন্নপ্রাশনের কথা বললে, যে আমরা হুম জেনারেলি জানি 6 বা 7 মাসে অন্নপ্রাশন হুম দেওয়া হয় এবং তারপরে ভাত খাওয়ানোর যে রিচুয়ালটা রয়েছে সেখান থেকে শুরু হচ্ছে। তো হুম এইবার তুমি খাবারগুলো বললে যে কি ধরনের খাবারগুলো আমরা ইন্ট্রোডিউস করাতে পারি একটা বাচ্চাকে। এবার হুম যখন অন্নপ্রাশনটা হচ্ছে, তো আমরা 6 বা 7 মাসকে বেছে নিচ্ছি, বা জেনারেলি সেটাই হয়ে থাকে। হুম তো হুম এটার সাইন্টিফিক রিজনটা কি, এইটা তুমি একটু আমাদের বুঝিয়ে দেবে। আর সাথে সব থেকে বড় পয়েন্ট যেটা হচ্ছে, অনেক জায়গায় বিশেষ করে আমরা এই সোশ্যাল মিডিয়া জগতেই দেখতে পাই যে 4-5 মাসে ওই খাবার দিয়ে দেওয়া হয় বাচ্চাদের। হুম খাবার হুম বলতে সলিড ফুডের কথা বলছি, দুধ হুম ছেড়ে সলিড ফুডের কথা। তো এইটা 4-5 মাসে শুরু করে দেওয়া হয় অনেক জায়গাতে। অনেক জায়গায় নিয়ম আছে যে নিয়ম অনুযায়ী করা হয় 4-5 মাসে। তো নিয়মটা একটা জায়গায়, কিন্তু উইনিং অন্য জায়গায়। তো এই দুটো নিয়ে তুমি একটু বলো যে 6 মান্থস এর পরেই আমরা কেন শুরু করব, প্লাস হচ্ছে এই যে 4-5 মাসেও শুরু হয়, সেটা কতটা যুক্তিযুক্ত? আচ্ছা, বেসিক্যালি যেটা হচ্ছে যে এই সময় একটা তাদের দুধের দাঁত যে ব্যাপারটা 6 মান্থ বা 5 মান্থ এরকম সময় থেকে দুধের দাঁতটা তাদের আস্তে আস্তে গজায়, এবং এই সময় থেকে তার পুরো প্রপার মানে নিউট্রিয়েন্ট যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, এবং গ্রোথের একদম বলা যেতে পারে সেকেন্ড পর্যায়ে, সেকেন্ড বলা যেতে পারে, ফার্স্টও বলা যেতে পারে, মানে যেটা তার একদম শুরু হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে এভরিথিং, ক্যালসিয়াম, বোন ডেন্সিটি, সবকিছু। তো তার এই যে মানে আমরা বিভিন্ন যখন তাকে খাবার ইন্ট্রোডিউস করব, তো অবভিয়াসলি বিভিন্ন ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, সবকিছু নিউট্রিয়েন্ট একটা ব্যালেন্স ফুড পাবে, এবং সেটা তার এই গ্রোথের জন্য ভীষণ হেল্পফুল। মানে তাই জন্যই আমরা কি করি, এই 6 মান্থ বা 5 মান্থ এই সময় থেকে তার এই বদলি খাবার বা একটা নতুন ধরনের খাবার ইন্ট্রোডিউস করা, তাকে একটা নতুন খাবারের জগতে তাকে মিশিয়ে দেওয়া আর কি ব্যাপারগুলোর সাথে। তো এইগুলো মানে এই জন্য 5 to 6 মান্থ বা 4 মান্থস এর ক্রস করার পর থেকে এগুলো অ্যাড করা হয়। একদমই তাই। কারণ ছ হুম, মাসের আগে আমি যদি হুম, ভাত বা ভাত স্থানীয় বা সলিড ফুড হ্যাঁ, যাই বলো না কেন সে সেটা যখন বেসিক্যালি খেতেও দিচ্ছি, পারবে না।
খেতে পারবে না, প্রথম পারবে কথা না। খেতে পারবে না, দ্বিতীয় কথা সেটা যে ডাইজেশন হবে, ডাইজেশনের জন্য হ্যাঁ, প্রপার যে এনজাইমটা রয়েছে সেটাও তো তখন তার ডেভেলপ সেটাও করছে না। হ্যাঁ, তাহলে একদম সেটা একদম। সেটা পসিবলই নয়, কারণ টায়ালিন হুম, যেটা থাকছে সেটা সেটা তৈরিই হচ্ছে না। তো তৈরি সেই হচ্ছে না জায়গা থেকে একটা একদম। সমস্যা রয়ে যায়। হ্যাঁ তো হ্যাঁ। তাহলে আমি কখনোই 4-5 মাসে যদি খাবার শুরুও করি তাহলে কিন্তু সেটা তার হেলথের জন্য ভালোও হবে না। তো এই একদমই একদম। অনেকগুলো অন্তরায় হয়ে গিয়ে দাঁড়ায় নর্মালি। হুম এবার আমি কমেন্ট সেকশনে একটু চলে যাব, অনেকেই হুম কিছু কোয়েশ্চেন্স করছে, তো কোয়েশ্চেন একটু যাব দেখো। কৌশিক ঘোষ উনি বলছেন, হাই ডায়েটিশিয়ান দেবযানী সরকার ম্যাম, আমার নিউবর্ন বেবি, তার এজ হচ্ছে হুম 7 months. হুম Due to হুম my wife health condition, doctor told my wife not to breastfeed my daughter. What হুম। should be the proper food or diet reciprocal to the breastfeed milk? Breastfeeding এর করতে করাতে পারছেন না উনি, তো সেই কারণে তার 7 মাসের বাচ্চাকে কি খাওয়ানো যেতে পারে? তো 7 মাস হয়ে গেছে মানে তার উইনিং শুরু হয়ে যাবে। বাকিটা অবভিয়াসলি দেবযানী তুমিই বলো। অবভিয়াসলি তার উইনিং স্টার্ট হয়েছে মানে একদমই তাকে ডালের সেদ্ধ জল সাথে একদম যেটা গলা ভাত যেটা আমরা বলি পাতি বাংলায়, সেই গলা ভাতের সাথে ডালের জল বা হালকা করে একটু আপেল সেদ্ধ বা যে কোনো ভেজিটেবলস, একদমই সে হয়তো পুরোপুরি প্রপার চটকানোটা নিতে পারবে না, তাকে একটুখানি স্ট্রেন করে একটু জল মিশিয়ে এগুলো আস্তে আস্তে অ্যাড করা যেতে পারে। এবার দেখতে হবে যে এখনই এই মুহূর্তেই গরুর দুধ বা এরকম কিছু, সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হতো যে গরুর দুধটা আমরা শুট করতে পারতাম, এখন অনেকেই দেখছি গরুর দুধে ভীষণ অ্যালার্জি আসছে, সেটা একদমই না, 1 বছরের কমে বাচ্চাদের একদমই গরুর দুধ চলবে না। তো সেক্ষেত্রে যদি কোনো প্যাকড ফুড বা ফর্মুলা ফুড সে নিতে পারে অসুবিধা নেই, তবে খুব বেশি ভরসা করা যাবে না। বেশিরভাগটাই করতে হবে হোম বেসড ফুড, যেটা একদমই সবজি সেদ্ধ হতে পারে, রাঙা আলু সেদ্ধ হতে পারে, পটল হতে পারে, সবজি যে কোনো রকম লাউ সেদ্ধ, সাথে চটকানো ভাত, ডালের জল, এগুলোর উপর বেসিক্যালি ভরসা করতে হবে। এবং একটু বড় হওয়ার সাথে সাথে তখন ডিমের সাদা অংশ বা চিকেনের একটু স্টু, চিকেনের প্রপারটা দেওয়া যাবে না বিকজ ওটার একটুখানি ফাইবারের সমস্যা, ডাইজেশনের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে চিকেন স্টু দেওয়া যেতে পারে, যেটা জলটা একদম সেদ্ধ জল, মানে সবজির সাথে বেসিক্যালি এটা অ্যাড করে করা যেতে পারে। এগুলোই আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে হবে। একদম। আর আমার একটা কোয়েরি আছে এই ব্যাপারেই, দেখো গরুর দুধ সত্যিই দেওয়া যায় না, কারণ গরুর দুধের হুম, যে ফ্যাটটা থাকে সেই জায়গা থেকে ওদের ডাইজেশনে সত্যিই বড্ড প্রবলেম হয়। আর এখন একদম কিন্তু অনেক একদম। বাচ্চার ক্ষেত্রে অ্যালার্জেটিক রিয়াকশন আমরা দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ। তো আমার এই Absolutely. জায়গায় একটা কোয়েরি থাকে, কারণ দেখো ছোট থেকেই তো মোটামুটি তাদের, তুমি যেমন বললে প্রত্যেকটা নিউট্রিয়েন্টস খুব ম্যান্ডেটারি। তো একদম। আমরা কি দই দিয়ে ইন্ট্রোডিউস করাতে পারি? ধরো 1 চামচ দিলাম কি হাফ চামচ দিলাম, এটা কি করা যুক্তিযুক্ত? দেওয়া কি যায়? হ্যাঁ, করা যেতেই পারে, করা যেতেই পারে, তবে একদম ছোট বয়সে সেটা না, হয়তো 8 to 9 মান্থস বা 10, 12 হুম, এইরকম হুম, মাস থেকে সেটা স্টার্ট করা দরকার। হ্যাঁ, এক্ষেত্রে এটা একদম। ডাইজেশন প্রবলেম বা সবকিছু মানে তাদের সবটাই জিআই ট্র্যাক্ট মানে যে প্রবলেম বা যা হুম। যা কিছু, দইটা তো খুবই ভালো জিনিস এবং গুড ব্যাকটেরিয়া, অবভিয়াসলি সেটা আমাদের শরীরের ক্ষেত্রে ছোট বড় সবার ক্ষেত্রে হেলথ, হ্যাঁ অবভিয়াসলি দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার আমরা নেক্সট একটা কোয়েশ্চেনে চলে যাব। শ্রেয়া গায়েন উনি বলছেন, আচ্ছা অনেক বাচ্চাকে 4-5 মাস থেকে, হ্যাঁ আমি জাস্ট এটাই আলোচনা করছি, চার হুম। পাঁচ মাস থেকেই কিছু খাবার দেওয়া হয়, লাইক ডাল, ওয়াটার, স্ম্যাশ পটাটো, এগ ইয়ক, লিকুইড, এগুলো দেওয়া হয়, এগুলো কি ঠিক? দেওয়া কি যেতে পারে 4 মান্থস? অনেক সময় দেখা যায় যে 4 to 5 মান্থসে কিন্তু বাচ্চার দাঁত বা নতুন দাঁত গজিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি তার খাওয়ানোর পর কোনো রকম ভমিটিং বা দেখছে তার একটা হয় না লাইফস্টাইলটা ঠিকঠাক চলছে, মানে সে তার স্টুল থেকে শুরু করে এভরিথিং সবকিছু ঠিকঠাক, এবং সে মানে তার মনে হচ্ছে, মায়ের মনে হচ্ছে যে না সে হজম করতে পারছে, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। তবে খুব বেশি মানে সেক্ষেত্রে ধ্যান দিতে হবে যে খাবারটা আমি ঠিক কতটা সেমি সলিড হচ্ছে না পুরোপুরি সলিড হচ্ছে, বা কতটা জল মেশাচ্ছি, কতটা সে জল মেশালে নিতে পারছে, এটার উপর একটু ধ্যান দিতে হবে। সেটা মা বেসিক্যালি বুঝতে পারবে, কারণ মায়ের সাথে একটা সাইকোলজিক্যাল বন্ডিং বা সবটাই মা বেশি ভালো বুঝবে বাচ্চার কোনটা সুবিধা কোনটা অসুবিধা, এটা। একদম। এই জায়গাটা প্রোটিনের পার্ট, যেটা কমেন্ট সেকশনে লেখা ছিল তুমিও বললে, এগ হুম হুম, ইয়কটাও বলা হলো, একদমই সে কতটা একদম স্যুট একদম। করছে তার বডিতে সেটা দেখতে হবে। কিন্তু হুম সিরিয়ালস এর জন্য এটা আমি একটা বলতে পারি, যেটা আগেও আমি হুম বললাম আর একবার রিপিট হুম করা, সিরিয়ালস দিয়ে কিন্তু কোনো লাভ নেই, কারণ তার হুম, টায়ালিন নেই, তার যে প্রপার এনজাইমটাই যদি তৈরি না হয় একদম সে একদম। কোনোভাবে ডাইজেশন করতে পারবে না। হুম হুম তো এই হুম, জায়গাগুলো একটু দেখে চললে শুনে যাওয়া। এবার হ্যাঁ। দুঃখের ব্যাপার হয়ে যায় যে অনেক ডক্টর, অনেক পিডিয়াট্রিয়ান যারা রয়েছেন, যারা শিশুরোগ হুম হুম বিশেষজ্ঞ বা মায়েরা খুব বেশি তাদের উপরে ভরসা করেন। তার থেকেও হুম বড় প্যাথেটিক সিচুয়েশন হচ্ছে ওই যে আমার
পাড়ার কে কি খাইয়েছিল বা আমার মা বা তার মা যেগুলো যেগুলো বলেছিল সেগুলোই চলতে থাকে। তো বাচ্চার হেলথটাকে দেখতে হবে, সে কোন কন্ডিশনে আছে সেটার উপরে পুরোটাই ডিপেন্ডেবল। তো একদম একদম এইটাও ওটা পুরোটাই একদমই তাই। একদম এটা আচ্ছা, তো বাড়ির হয়তো এইবার কেউ সেভাবে বুঝবে না, মা বেশি ভালো বুঝবে, কারণ মায়ের সাথে একটা আলাদাই বন্ডিং, মা তাকে সারাক্ষণই প্রায় ব্যাপারটা নিয়ে কেয়ার করছে। একদম ওই জন্যই ল্যাকটেশনকে জোর দেওয়া খুব জরুরি, কারণ ল্যাকটেশন একদম পিরিয়ডে কিরকম ভাবে মাকে, মানে আগেও যখন আমি ল্যাকটেশনের কথা বলেছিলাম তখন সেখানে ওটাই বলা যে কিছুই না করতে পারলে প্লিজ মাকে মেন্টাল সাপোর্ট দিন, তাহলে হুম হয়তো তার হুম বাচ্চা আরো ভালো থাকবে। এইটা ঠিক অনেক বড় ঠিক ব্যাপার। অ্যাবসলিউটলি। আচ্ছা, আমরা দুটো জিনিস নিয়ে একটু আলোচনা করছিলাম যে একটা বাচ্চা যদি কখনো কোনো প্রবলেম হয়, মেডিকেল কোনো ইস্যুস হুম থাকে, তো সেই জায়গা থেকে তার কিন্তু পুরো ডায়েটটা বা তার পুরো লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে এবং নিউট্রিয়েন্টস এর হুম উপরও ক্যালকুলেশন হুম টোটালটাই ডিফার করবে। হুম তো হুম আরেকটা কোয়েশ্চেনে চলে আসবো, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিক যারা রয়েছে বাচ্চারা, কারণ আমরা জানি টাইপ 1 ডায়াবেটিসটা পুরোটাই হুম বাচ্চাদের জন্যই হয়। তো একদম তাদের একটা ইটিং ইটিং ডিসঅর্ডার পুরোপুরি দেখা যায়। তো টাইপ 1 হুম যাদের থাকছে, বাচ্চাদের টাইপ 1 ডায়াবেটিস, এদের ক্ষেত্রে হুম। কি করণীয় বা তাদের যে ডিসঅর্ডারটা হয়েছে সেটা নিয়ে কি কি বক্তব্য থাকতে পারে তোমার? আচ্ছা, সেক্ষেত্রে একটা ব্যালেন্স ডায়েটই থাকবে, কিন্তু খাবারের প্লেটটা বেশিরভাগটাই ভরসাযোগ্য থাকবে সবজির ওপরে। সবজি এবং তার সাথে থাকবে বেশ কিছু হেলদি ফ্যাটস এবং ওমেগা 3, যেগুলো মাছ বা এগুলো তো থাকছেই, লিন ফ্যাট মানে একদমই খুব কম চর্বিযুক্ত খাবার দাবার। এবং সে ভাত বা রুটি বা যে কিছু মানে সিরিয়াল যের উপর ডিপেন্ডেবল যেসব খাবার দাবার গুলো, অবভিয়াসলি সেগুলো লিমিটেড খাবে। বেশিরভাগটাই ভরসাযোগ্য সবজি এবং মাছ মাংস, আহ সেটা খুব বেশি বড় মাছ মাছ না, একদমই ছোট করে মাছ হবে, সাথে কিছু নাটস বা এগুলো, সারাদিনের ডায়েটে তার এগুলোই থাকবে। দই অ্যাড করা যেতে পারে, আর এবার প্রপার দেখো জল টাইপ বা ওয়ান কিছু। এর ক্ষেত্রে, হ্যাঁ জলটা তো আছেই। আচ্ছা, হুম টাইপ 1 এর ক্ষেত্রে দেখো ওদের তো গ্লুকোজটা সবসময় রেজ করে থাকছেই, ব্লাড হুম গ্লুকোজটা হুম বেশি, তো হুম সেই ক্ষেত্রে ডায়াবেটিকের ক্ষেত্রে আমরা যেরকম ভাবে দেখে থাকি, তো তাদেরকে হুম। রেস্ট্রিকশন গুলো ফলো করা খুব দরকার। অবভিয়াসলি অবভিয়াসলি মানে দরকার তো অবশ্যই। সেক্ষেত্রে চিনি বা রিফাইন্ড খাবার দাবার যেগুলো, মানে ময়দা বেসড যে এগুলো খাবারগুলো, সেগুলো একদমই মানে যতটুকু পারা যায় হোমমেড, এবং ফাইবার কন্টেন্টস যতটুকু দেওয়া যায় আহ, সেটা। একদমই তাই। আচ্ছা, তো একজন লিখেছেন, তো এইটা সূত্র ধরে আমি একটা নেক্সট কোয়ারিতে আসবো, সেটা হচ্ছে হুম ফর্মুলা ফিড। ফর্মুলা হুম ফিড নিয়ে প্রচুর রকমের কোয়ারিজ থাকে এবং অনেকের অনেক ধরনের থাকে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা বাচ্চা যখন মাতৃগর্ভে থেকে জঠর থেকে সবে সবে পৃথিবীতে আসে, তো বাচ্চাটার হয়তো 2 মাস 3 মাস বয়স, এই রকম হুম সময় থেকেই কিন্তু মায়েদের এটাও হুম কমপ্লেন থাকে যে আমার হুম ডাক্তারই তো দিয়েছে, হুম ফর্মুলা মিল্ক হুম সাজেস্ট করা হয়েছে। হুম তো হুম এমন নয় যে মা ব্রেস্টফিড করাতে পারছে না, কিন্তু তাও হুম ফর্মুলা মিল্ক একটা দেওয়া হয়। তো এই হুম যে ব্রেস্ট ফিডিং এর সাথে ফর্মুলা মিল্ক দেওয়া হুম কতটা যুক্তিযুক্ত, বা ফর্মুলা মিল্কে নির্ভর করাটা কি খুব দরকার শিশুদের জন্য যারা একদম মানে ব্রেস্ট মিল্কের মধ্যেই রয়েছে, যারা ব্রেস্ট হুম ফিডিং করাতে পারছে যে সমস্ত মায়েরা, হুম তাই হুম তাদের বাচ্চাদের জন্য কি ফর্মুলা মিল্ক দেওয়া যায়? আর সত্যিই যদি আমরা দিতে পারি ফর্মুলা মিল্ক, হুম। তাহলে এটা কখন দেওয়া যেতে পারে, বা ফর্মুলা মিল্কের টাইম পিরিয়ডটা কিরকম হতে পারে, এটা একটু বলে দাও। আচ্ছা, আহ যদি দেখা যাচ্ছে মা বুঝতে পারছে যে তার বাচ্চা তার ব্রেস্ট মিল্কে সন্তুষ্ট, মানে তার আর খিদে পাচ্ছে না বা কখনো সে খুব বেশি চেঁচিয়ে উঠছে না, অনেক সময় মায়েরা বুঝতে পারে না পেট ভরছে বা কিছু, তো সেক্ষেত্রে একটু দেখতে হবে, একটু খেয়াল রাখতে হবে যে ও যখন ওর পেট ভরছে ও কি হ্যাপি মোমেন্টে আছে, যখন পেট ভরছে না ও কিরকম আছে, সেগুলো দেখে বোঝা যায় কিছুটা যে মায়ের ব্রেস্ট মিল্কে বাচ্চা সন্তুষ্ট। এবং যদি কখনো মানে সেটা এনি কেস হতে পারে, মায়ের কোনো সমস্যা থাকতে পারে বা কিছু, সেক্ষেত্রে যদি ফর্মুলা ফিড নেওয়া হয় তো সেক্ষেত্রে সারাদিনে একবার বা দুবার, এর বেশি আমি খুব একটা সাজেস্ট করব না, কারণ ফর্মুলা ফিড আর যাই পড়ুক ব্রেস্ট মিল্কের সাবস্টিটিউট হতে পারে না। ব্রেস্ট মিল্কই মানে ওটা, বলে একটা বাংলায় কথা আছে, মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ হবে না। তো ব্যাপারটা এটাই, মায়ের দুধের কাছে কোনো কিছুই একদমই তার ইকুয়ালিটি হতে পারে না। হ্যাঁ অবভিয়াসলি এবার কিছু কিছু মায়ের ক্ষেত্রে অনেক সময় বলে আমার ব্রেস্ট মিল্ক আসছে না বা অনেক সময় কষ্ট হচ্ছে ব্রেস্ট ফিড করাতে, সেক্ষেত্রে মায়েদের বলবো যে ব্রেস্ট মিল্ক ফিড করানোর আগে এবং পরে অবভিয়াসলি জল খান বেশি করে, অ্যাটলিস্ট 2 to 3 গ্লাস ওয়াটার ইনটেক করুন, এবং কিছু চেয়ারের উপরে রেখে বা হতে পারে আপনি সাইডে যেটা ফুড কাডল বা আমাদের অনেক কিছু প্রসেস আছে সেই প্রসেস ওয়াইজ আপনি ব্রেস্ট ফিড করান, এবং
সেরকম যদি মানে প্রবলেম হয়, পায়ের নিচে একটা টুল রাখুন এবং চেয়ারে বসুন। সব থেকে বেস্ট যেটা পজিশন সেটা হলো চেয়ারে বসে টুলের উপর পা রেখে বাচ্চাকে ব্রেস্ট ফিড করান। কিছু কিছু পজিশন বা এই কিছু কিছু ফর্মুলা মেনটেন করলে আমার মনে হয় ব্যাপারগুলো ঠিকঠাক হবে আর কি। মানে ব্রেস্ট মিল্ক ঠিকঠাক আপনি বাচ্চাকে খাইয়ে নিজেও স্যাটিসফাই এবং বাচ্চাও ঠিকঠাক পেট ভরবে। আর মায়ের খাওয়া দাওয়া একদম। অবভিয়াসলি, হ্যাঁ, বাচ্চা মায়ের খাবার একটুখানি মুসুর ডাল, লাউ, আদা, রসুন, এগুলো, ওটস, এগুলো একটু অ্যাড করতে পারেন, যেগুলো মিল্ক প্রোডাকশনকে ইনক্রিজ করবে। সর্বোপরি ব্যালেন্স ডায়েটটা যদি মা ঠিকঠাক রাখে তাহলে অবভিয়াসলি কিন্তু অবভিয়াসলি। ব্রেস্ট ফিডিং এর কোনো প্রবলেম হয় না, হতে পারে না। হ্যাঁ হ্যাঁ ল্যাকটেশনের সব থেকে বড় একটা জায়গা থাকে মেন্টাল সাপোর্ট। একটা মাকে যদি বারবার বলা হয় যে তোমার, যেটা আমি পৌলমীদির সাথে সেশন করেছিলাম যখন ল্যাকটেশন নিয়ে, যে একটা মাকে যদি মনের দিক দিয়ে বারবার ভেঙে দেওয়া হয় যে তোমার দুধে পেট ভরছে না, বাচ্চা ঠিক থাকছে না, তাহলে তার তো হরমোনাল চেঞ্জেস আসবে, তাহলে তার ব্রেস্ট একদম ফিডিংটা একদম। সে করাবে কি করে? তার মিল্ক সিক্রেশনের জন্য তো একটা হরমোন দায়ী, তো সেইগুলো কি একদম। করে হবে? তো এটা করার জন্য আগে মাকে সাপোর্ট করুন, মেন্টাল সাপোর্ট দেওয়া খুব অবভিয়াসলি জরুরি। অবভিয়াসলি। তারপরে ব্যালেন্স ডায়েটের কথা আমরা ভাববো, এবং তারপরে একদম বাচ্চার কেয়ার করব। কিন্তু একদম কিছু না করেই ফর্মুলা ফিডের ওপর পুরোপুরি বাচ্চাটাকে নির্ভর করে দেওয়া, এবং একদম। সব থেকে বড় প্রবলেম হয়ে যায় সেই বাচ্চাগুলো যখন পরে বড় হয়ে আসে, তখন কিন্তু চাইল্ডহুড ওবেসিটি নিয়ে চলে আসে। এটা অবভিয়াসলি অবভিয়াসলি মারাত্মক অবভিয়াসলি। ভয়ঙ্কর একটা ব্যাপার, যেটা ভীষণ আজকালকার ভীষণ। দিন আমরা দেখতে পাই, একদম খুবই আর তারপরে সমস্যা। খেলাধুলা কমে গেছে, সেটা নিয়ে আমরা পরে আরো আলোচনা করবো যে এত আউটডোর গেমস অ্যান্ড ইনডোর গেমস, এত মানে ইনডোর গেমস গুলো বেশি বেড়ে গেছে আর আউটডোর গেমস আমরা মাঠ ভুলেই গেছি। মানে বিশেষ করে ওই বাচ্চাগুলো মাঠ ভুলে গেছে, সবসময় গেম, খাওয়াতে বসেও ফোন ঘাটছে, এরকম একটা ব্যাপার। তো এইগুলো অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, সারাক্ষণ স্কুল অ্যান্ড ওই মোবাইল, এইগুলোর মধ্যেই তাদের পৃথিবীটা সীমাবদ্ধ। তো সেক্ষেত্রে একটা ব্যাপার। হ্যাঁ, একদম। এবার অনেক দেখো, মায়েরা যখন বাচ্চাকে খাওয়াচ্ছে, একটা শিশু, হুম হুম আহ মায়েদের এটাই কমপ্লেন থাকে, বাচ্চা কিছু খেতে চায় না, হুম কিছুতেই সে হুম। কথা শোনে না, এবং মোবাইল না দিলে খায় না। একদম তুমি একদম এইটা নিয়ে কি একদম। বলবে? এবার আমার এখানে এইটা একটাই কথা, সেটা হচ্ছে একটা বাচ্চা যখন পৃথিবীতে আসছে, তার কাছে হুম, সবটা আননোন, আমাদের গোটা ওয়ার্ল্ডটা তার কাছে আননোন। সে কার দৃষ্টি দিয়ে দেখছে? তার মা, তারপর তার বাবা এবং তার ফ্যামিলি। তো একদম। আমি যদি এই জিনিসটা তাকে দেখাই যে এটাকে হ্যাঁ কি বলে, মোবাইল বলে বা কি, তবে সে জানতে পারছে যে এটাকে কি বলে, এটার ইউজেস কি বা মিসইউজ কি হতে পারে। তার কাছে তো জানে না, সে তো আননোন একটা। তো ঠিক আমি ঠিক। কি করছি তার সাথে, সেটা আগে একদম দেখুন, তারপরে কমপ্লেন করুন যে আমার বাচ্চা খাচ্ছে না, মোবাইল না দিলে খেতে চাইছে না। শুরুটা কে একদম একদম করেছিল সেটা একবার দেখা দরকার। এবার একদম। ওইটাই একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে যায়। হ্যাঁ তো হ্যাঁ যাই হোক, আমরা হ্যাঁ। নেক্সটে চলে আসবো। আচ্ছা, এরপর আরেকটি কোয়েশ্চেন নিয়ে নেবো কমেন্ট সেকশন থেকে। একজন জিজ্ঞাসা করছেন যে মাই 2 years old son has high allergic issue in milk products. হুম Could you হুম। suggest what should be the best food for him regarding the protein food? অনেক কিছু আছে, দেবযানী তুমি অনেক বলো। কিছু আছে, অবভিয়াসলি অনেক কিছু আছে। সেক্ষেত্রে ওর যদি ডিম সহ্য হয়, অবভিয়াসলি ডিম খাওয়াতে পারো। আহ ডিম সাথে আলমন্ডস, মানে যা কিছু ওমেগা 3 কন্টেন্ট, যেগুলো আমাদের মাছ থেকে শুরু করে চিকেন স্টু, বিভিন্ন নাটস, বিভিন্ন সবকিছু, মানে প্রোটিন কন্টেন্ট বলতে প্রোটিন তো সবকিছুই মানে আমরা পাচ্ছি, মানে আমাদের আশেপাশে এত খাবার, যে মিল্ক বেসড নাই বা হলো, হয়তো বলতে পারো যে মিল্ক প্রপার, যেটা কাউ মিল্ক বা যেটা আমাদের প্যাক যে মিল্ক পাওয়া যায় সেটা হয়তো খেতে পাচ্ছে না, সেক্ষেত্রে আমন্ড মিল্ক খাওয়ানো যেতে পারে। হ্যাঁ, বা সোয়া মিল্ক খাওয়া যেতে পারে। আর এছাড়া মাছ, মাংস, ডিম, এগুলো তো থাকছেই, নাটস এন্ড এগুলো তো থাকছেই। এবার মিল্কের একটা বড় প্রবলেম হয়ে যায় ক্যালসিয়াম, কারণ প্রোটিন ক্যালসিয়াম। আমরা অন্য কিছু দিয়ে রিচ করেই ফেলি। তো হুম। ক্যালসিয়াম রিচ যেটা বাচ্চাদের জন্য ইউজফুল হবে, এরকম কি কিছু তুমি সাজেস্ট করতে পারো? ক্যালসিয়াম বলতে দেখো, ক্যালসিয়াম তো আমাদের জানাই আছে যে কিসে কিসে থাকে, মানে আমাদের পেয়ারা থেকে শুরু করে এভরিথিং, মানে ব্রোকলি, আরো আমাদের অনেক কিছু যেগুলোতে আমরা ক্যালসিয়াম বেশ কিছু পাবো। তো সেগুলো তো খাবারে ইনক্লুড করাই যেতে পারে। মাছ থেকে তো আসবেই, ছোট মাছ থেকে, মাছও হ্যাঁ অনেকটাই অবভিয়াসলি, হ্যাঁ ছোট মাছ, ওগুলো হ্যাঁ রয়েছে। যেগুলো আমাদের বলে চুনো মাছ, মানে একদমই। হ্যাঁ, তো অনেক খাবার আছে, সেগুলো সবকিছু ইন্ট্রোডিউস করান, অল্প অল্প করে শুরু করুন, অল্প অল্প করে তাহলেই অবভিয়াসলি। হয়তো হ্যাঁ সেটা আস্তে আস্তে যাবে। একদম অল্প হ্যাঁ, করে এবং শুরু করো, মায়েরা এবং একটা তারপর ভুল সেটাকে। করে, সেটা হলো যে অনেক কিছু খাবার একসাথে দিয়ে একটা স্টু করে বাচ্চাকে খাইয়ে দিল, কিন্তু ওটা প্রথমে নিয়ম না। যদি ইন্ট্রোডিউস করতে হয়, প্রথমে আলাদা আলাদা করানো হোক, এবং তারপরে যেগুলো সিলেক্ট করা হলো যে এগুলো বাচ্চার খেলে অসুবিধা হচ্ছে না,
এবং তারপর আবার ওই খাবারগুলো নিয়ে তখন একসাথে দেওয়া যেতে পারে। মানে একসাথে একটা ওর মধ্যে বেগুন দিয়ে দিলাম, হতেই পারে তার বেগুনে অ্যালার্জি থাকতে পারে, এটা একদমই আলাদা তাই। আলাদা করে। হ্যাঁ, হ্যাঁ, আলাদা করে দেওয়া মানে ফোর্স ফিডিং না করানো। একদম একটা একদম ফোর্স ফিডিং বাচ্চাকে না করা। ফোর্সফুলি কোনো কিছু খাবার খাওয়ানোটা ঠিক। ঠিক না। সে হুম, যতটা খেতে চাইছে বা নিচ্ছে বা সেটাকে খাওয়ানো, কিন্তু হ্যাঁ সেটাকে ইনক্রিজও করতে হবে, কারণ ডে বাই ঠিক ডে তার ঠিক। এজটা বাড়ছে, তার বাড়ছে, রিকোয়ারমেন্টসও বাড়বে। বাড়ছে, তো বাড়বে, ঠিক ফোর্সফুলি খাওয়াবো না, কিন্তু তাও আমরা সবকিছু অল্প অল্প করে ইন্ট্রোডিউস করাবো। তো ঠিক এটাই ঠিক। হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, এইবার খাবারের কথা নিয়ে হচ্ছে যখন তখন একটা সবচেয়ে বড় প্রবলেম আসে, যেটা আমি মোবাইল নিয়েও বললাম। এইবার হ্যাঁ। সব থেকে একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে যায়, যেটা তারপর ধরো আমাদের ডাব্লিউএইচও এবং আইসিএমআর এর পরিষ্কার ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। এবং গত সেপ্টেম্বর মাসে যেটা আমাদের পালন করা হয় ন্যাশনাল নিউট্রিশন মান্থ, সেপ্টেম্বরে হুম, কিন্তু হুম, ওদের কিছু গাইডলাইন ওরা প্রকাশ করেছিল আইসিএমআর থেকে। তো হুম, আইসিএমআর এর গাইডলাইনে পরিষ্কার ভাবে লেখা আছে, যারা চাইল্ড যারা রয়েছেন, এই যে চিলড্রেনদের কথা আমরা বলছি, শিশুদের জন্য যে খাবারগুলো থাকবে সেখানে আপ টু 1 ইয়ার পর্যন্ত কোনো নুন বা চিনি জাতীয় খাবার নয়। কারোর যদি এটা একদম। প্রয়োজন আমাকে টেক্সট করতে পারেন, আমি দিয়ে দেবো গাইডলাইন্সটা, হুম, এখানে কিন্তু হুম, ক্লিয়ারলি মেনশন আছে। একদম এইবার নুন একদম। বা চিনি নিয়েই আমি কোয়েশ্চেনটা করবো, যে নুন চিনি যুক্ত খাবার দেওয়া কতটা যুক্তিযুক্ত, যেখানে 1 বছর পর্যন্ত বাচ্চাকে টোটাল নুন চিনি বন্ধ করতে বলা হয়েছে, হুম, গাইডলাইন্স এ হুম, রয়েছে। তার তো নিশ্চয়ই একটা হুম, সাইন্টিফিক কজ আছে, এমনি এমনি তো অনেকগুলো সায়েন্টিস্ট মিলে এইগুলো তৈরি করেন না, সেটার পিছনে হুম, অনেক সময় এবং অনেক রিসার্চ ওয়ার্ক থাকে। তো হুম, এবার এখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ওই যে একই জিনিস মায়েদের ইমোশন, যে আমরা কোনো কিছু হ্যাঁ, মানবো না, শুনবো না। মানবো না। আর হুম, দ্বিতীয় জিনিস হচ্ছে মানবো, চিনি নুন দেবো না, কিন্তু হুম, নুন জাতীয় খাবার বা নুন চিনি জাতীয় খাবার দেওয়া, যেমন হুম, ধরো হুম, মুড়ি। মুড়ি হুম, প্রচন্ড নুন থাকে, আমরা জানি সোডিয়াম কন্টেন্ট হাই, শুধু যে নুন তা না, বেকিং সোডা এই ধরনের জিনিসগুলো থাকে। একইভাবে হুম, মিষ্টি জাতীয় যে সমস্ত খাবারগুলো একদম। রয়েছে, সেটা চকলেটও হতে পারে বা কোনো মিষ্টি খাদ্য বস্তু হতে পারে, হুম, যেটা হুম, চিনি বা হুম, এক্সট্রা সুগার অ্যাড থাকে। তো হুম, এই হুম। দুটো নিয়ে তুমি কি বলবে, সেটার অ্যাওয়ারনেসটা কতটা আমরা দিতে পেরেছি বলে মনে হয়? আমার তো মনে হয় না যে খুব একটা বেশি এফেক্ট ফেলেছে মায়েদের কাছে, কারণ মায়েরা ডাইরেক্ট নুন দিচ্ছে না, মায়ের চিনি দিচ্ছে না, অথচ এত সুগার কন্টেন্টস ফুড, যেগুলো চকলেট থেকে শুরু করে এদিকে চিপস, মানে সবকিছু তার বাচ্চাকে অ্যাড করে দিচ্ছে। এবং শুধু এগুলোতে তো প্রচুর ট্রান্সফ্যাট, যেগুলো মানে ভীষণ আনহাইজেনিক ভাবে তৈরি হচ্ছে, সাথে তাদের ডাইজেশন প্রবলেম এবং শুরু করে ওবেসিটি, সবকিছুতে তাদের সমস্যা করছে এগুলো। কিন্তু মায়েরা এগুলো বোঝে না। মায়েরা ভাবে, আজকাল বিভিন্ন স্কুলে বলা থাকে যে প্যাকড ফুড আনবে না, কিন্তু তারা প্যাকড ফুডটাই কেটে যখন টিফিনে দিচ্ছে সেটা বাড়ির খাবার হয়ে যাচ্ছে। বাট এই কনসেপ্ট গুলো থেকে বেরিয়ে আসতে হবে, বিকজ তাদের এগুলো ক্যাভিটি থেকে শুরু করে এভরিথিং, তাদের সবকিছুতে প্রবলেম করছে। এবং চাইল্ডহুড ওবেসিটি বারবার আমাদের আলোচনার চলে আসছে, যে চাইল্ডহুড ওবেসিটিতে এগুলো কতটা এফেক্ট ফেলছে, যে মানে বলে বোঝানো যাবে না। বেশ কিছু চকলেট কোম্পানির উপর মায়েরা এতটাই ভরসাযোগ্য যে দুধেতেও চকলেট গুলোকে গুলিয়ে গুলিয়ে খাওয়াচ্ছে। আমি পাই, এরকম ক্যাম্পেও পাই, অবভিয়াসলি তুমিও পাবে। প্রচুর যখন ক্যাম্পে যাবে মায়েদের ভীষণ, ওগুলো তাদের মনে হয় যে হেলদি। এবং তার সাথে সাথে থাকে কিছু হেলথ ড্রিঙ্ক, হ্যাঁ, কিছু হ্যাঁ, হ্যাঁ, বিশেষ বিশেষ হেলথ ড্রিঙ্ক। এবং এটা বিশেষ বিশেষ খুব হেলদি। আশ্চর্যজনক ব্যাপার, যে আমি শিশুদের নিয়ে আলোচনা করছি, এটা হুম, কিন্তু প্রায় অ্যাডোলেসেন্স পর্যন্ত চলে, যে বাচ্চা সকালবেলা স্কুল বেরোবে, বাচ্চা হুম, পড়তে যাবে, কি খেয়ে হুম, যাবে? হেলথ ড্রিঙ্ক খেয়ে যাবে। একদম একদম হেলথ একদম, ড্রিঙ্কটা যেগুলোতে প্লিজ একটু অনলি, চেক করে দেখুন। সেটাই, একদম, মানে অনলি ওর যে বার্লি গুঁড়ো অ্যান্ড চিনি গুঁড়ো। হ্যাঁ কিচ্ছু নেই, মল্টোস একদম। রয়েছে সেখানে, তো মল্টোস, হ্যাঁ, পুরোটাই হ্যাঁ, চিনি। তো হ্যাঁ, কিছু হ্যাঁ, না খাওয়ার থাকলে আপনি ছাতু গুলে দিন, একটা কোনো একদম একটা একদম। টিফিন বানিয়ে দিন। কিন্তু হ্যাঁ, ওই দেদার হারে যে এত পরিমাণে বিশেষ বিশেষ কিছু হেলথ ড্রিঙ্কস খাওয়াচ্ছেন গরম জলে গুলে, তাতে মনে হচ্ছে যে বাচ্চা আমার ভীষণ ভাবে শার্প হচ্ছে ব্রেন, না হচ্ছে না, একদমই হচ্ছে কি না, হচ্ছে, একদমই হচ্ছে চাইল্ডহুড না। ওবেসিটি বাড়ছে। হুম, হুম, ঠিক কোনোভাবেই আমরা ঠিক। তাদেরকে কন্ট্রোল করতে পারবো না, যখন সে তার 12-13 বছরে গিয়ে তখনও সে কন্টিনিউ করছে। খুব মানে স্কুলে গেলে এগুলো বেশি দেখা যায়, সকালবেলা পড়তে বেরোবে, সকালবেলা স্কুল যাবে, কি খেয়ে যাবে? হেলথ ড্রিঙ্ক খেয়ে যাবে। ঠিক ঠিক ঠিক। কারণ কারণ কি বানাবো? আর একটা প্রবলেম, তুমি যেটা বললে যে বাচ্চাদের স্কুল থেকে বারণ করা হয় কোনো প্যাকড ফুড আনবে না, এবং ঠিক একদম। তুমি যেটা বললে যে প্যাকড ফুডটাকে ওপেন করে টিফিন বক্সে ভরে দেওয়া হচ্ছে। তো এই জায়গা থেকে আবার কোয়ারি এসে যায় যে কি বানাবো? বাচ্চাদের ঠিক। টিফিন নাকি বানানো যাচ্ছে না, কারণ বাচ্চা খেতে যাচ্ছে না। চাইছে না।
টিফিনে হুম। টিফিনের ভ্যারিয়েশন আনা খুব জরুরি। তো এই জায়গা থেকে একটু কি বলবে বলো, কারণ তো এখানে তোমার মানে বক্তব্যটা আমরা একটু শুনতে চাইবো, কারণ মায়েদের একটা প্রচন্ড প্রবলেম থাকে, সেটা হচ্ছে কি বানিয়ে দেবো প্রত্যেক দিন হুম। টিফিনে, কারণ বাচ্চা খেতে চাইছে না একই জিনিস। কারণ আমি সবসময় বলি যে বাচ্চাকে বদলে বদলে খাবার দিতে। আমাকেও যদি প্রতিদিনই একটাই খাবার দেওয়া হয়, আমি কি নিজে খাবো? আমি যখন একদম খাবো না, একদম একটা একদম। বাচ্চা কি করে খাবে? তো এই হ্যাঁ। জায়গা থেকে তুমি কিছু প্রিপারেশনস বা একটু খাবারের কথাই বলো যেটা সবার জন্যই উপযোগী হবে, যে বাচ্চাকে কি কি টিফিন দেওয়া যেতে পারে বা ব্রেকফাস্টের মিল কি কি আমরা রাখতে পারি। ঠিক। আমি প্রথমে বলি যে আমি প্রচুর যখন ক্যাম্পে যাই, আমি এরকম বা স্কুলে যাই, আমার মায়েদের একটাই কমপ্লেন, বাচ্চা চিবোতে চায় না, মানে চিবিয়ে খেতে যায় না। তো প্রথমেই বলি যে বাচ্চা যখন বড় হচ্ছে তার বয়সের সাথে সাথে তার খাবার প্যাটার্নটাও চেঞ্জ করুন। মানে একসময় তাকে জলে গুলে খাওয়াতেন, মানে সেটা 5 ইয়ার্স পর্যন্ত জলে গুলেই খাওয়ানো হবে বা 4 ইয়ার্স পর্যন্ত জলে গুলেই খাওয়ানো হবে, দ্যাট ইজ রং। মানে যখন সে চিবোতে পারছে তাকে অবভিয়াসলি একটা গাজর কেটে বলুন যেটা চেবাও, বা একটা আঁক দিয়ে বলুন এটা দেখো কিরাম খেতে, বা সাথে সেগুলো মানে একটা খাবারের আলাদা আলাদা করে স্টেজে যখন পৌঁছেছে তখন তাকে ইন্ট্রোডিউস করুন। কারণ যখন 2 ইয়ার্স এর বেবিকে আপনি মাখিয়ে খাইয়ে দিচ্ছেন, একটা 5 ইয়ার্স এর বেবিকেও মাখিয়ে খাইয়ে দিচ্ছেন, তাদের প্রথম প্রবলেম হচ্ছে, আমি তো সকালে হরলিক্স যে কোনো একটা কোম্পানির মানে হেলথ ড্রিঙ্ক খেয়ে বেরোলাম, তো আমি বিকেলে আরে ভালো লাগছে না ভাতটা খেতে বা তরকারিটা খেতে, আমাকে একটা কিছু গুলে বা একটা, এখন এত ইজি টু মেক সবকিছু বেরিয়ে গেছে যে সবকিছু আমাকে তাড়াতাড়ির মধ্যে একটা বানিয়ে দাও, এরকম। তো প্রথমেই বলবো যে যে কোনো হোম বেসড খাবার, সেটার হতে পারে রুটি সবজি, হতে পারে একটা রুটি দিয়ে একটা ডিম দিয়ে, মানে একটা আটার তৈরি রুটির সাথে একটা ডিম দিয়ে একটু স্যালাড দিয়ে একটা ভেজ রোল বা এগ রোল, যে কোনো একটা বানিয়ে দাও অল্প লেস অয়েলে। বা হতে পারে ওটস সাথে সবজি একটু ডিম মিশিয়ে একটু ওটস অমলেট, বা হতে পারে একটু ওটস গুঁড়ো সাথে একটু মধু দিয়ে একটুখানি প্যানকেক মতো বানিয়ে দেওয়া। মানে বিভিন্ন, এখন দেখুন আপনাকে যখন বারবার একই খাবার দেওয়া হবে, সেটা আপনি যেমন পছন্দ করেন না, বাচ্চাদের মধ্যেও খাবারের বৈচিত্র্য আনতে হবে। হতে পারে এবার সে যেরকম কার্টুন ক্যারেক্টার পছন্দ করে তাকে একটু সেই শেপে বানিয়ে দেওয়া। বা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের বেলা বাবা মায়েরা করেছে, আমাদেরকে বাজারে নিয়ে যেত এন্ড বিভিন্ন সবজি বিভিন্ন কিছু ইন্ট্রোডিউস করাতো, এটা আজকে ওই দেখো কালকে এটা, নতুন নতুন জিনিস দেখতাম এবং মনে হতো বাড়ি এসে ওটা খেতে হবে। তো সেই জিনিসটা আজকে বাবা মায়েরা ভুলে গেছে, বাবা মায়েরা বাচ্চাদেরকে বাজারে নিয়ে যায় না। কালারফুল জিনিসপত্র তারা চিনতে পারে না আজকাল, মানে বেশিরভাগ কোন সবজি কোনটা সেটা বইয়েতেই চেনে, বইয়ের বাইরে আর চেনে না। এইটা একটা ম্যাটার। তো আমার মনে হয় যে বাজারে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করান এবং বোঝান যে এইটা থেকে এইটা পাবে। অন্তত সবার নিউট্রিশনাল জ্ঞান পুরোপুরি না থাকলেও কিছু কিছু সবার রয়েছে যেগুলো আমরা ছোট থেকেই জেনে এসেছি। কিছু কিছু জানো এইটা খেলে এটা হবে, এটা খেলে এটা খাবে, এগুলো না করে হেলথ ড্রিঙ্ক গুলোকে দেখিয়ে বলছো তুমি এটা খেলে এটা হবে। এটা না করে বাজারের সবজিগুলোকে দেখান, বাড়ির খাবারগুলোকে দেখান, এবং ওই মোবাইল থেকে বার করে অ্যাটলিস্ট গল্পের বই পড়ান, এবং যখন খাচ্ছে সে শুধু খাবারই ধ্যানটা দিন, তাকে খাবার নিয়ে বিভিন্ন কিছু বলতে থাকুন, দেখবেন ওটাতে সে ইন্টারেস্ট পাচ্ছে। টিভিটা তখন আর না, যখন খাচ্ছে না, মানে ঠিক আছে তুমি খাবে না তো টিভি অফ, তুমি খাবারেই ধ্যান দাও, খাবার নিয়েই তখন বেশি কিছু বলতে হবে। মানে অ্যাটলিস্ট তাকে অ্যাটেনশনটা খাবারের উপরই গ্রো করাতে হবে, এটা। একদমই। এবার দেখো তুমি একদম। এটা বললে বলে আমার মাথাতে এলো, সেটা হুম। হচ্ছে যদি আমরা প্রত্যেকটা খাবারকে শেপ, ওরা তো শেপ হুম। অ্যান্ড সাইজ কালার এগুলো এগুলো শেখে, তো একদম। যখনই এটা মোটর ডেভেলপমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে, তো আমার হুম। নিউট্রিয়েন্টস যদি ঠিকঠাক থাকে বা প্রোটিন যদি ঠিকঠাক ভাবে আমরা তাদের দিতে থাকি, মিনারেলস যদি ঠিক থাকে, তার কিন্তু ব্রেন হ্যাঁ। ডেভেলপমেন্টও ভালোভাবে হবে। অবভিয়াসলি। তার কিন্তু অবভিয়াসলি। কোনো অবভিয়াসলি। রকমের হেলথ ড্রিঙ্কস এর প্রয়োজন নেই। তো প্রয়োজন নেই, এইবার যদি প্রয়োজন নেই। নেই সত্যি, এবার ধরো এই তুমি যেটা ঠিক বললে, প্রত্যেকটা খাবারের যদি শেপ আমরা তাদের শেখাতে পারি, যেমন ধরো ওয়ালনাট, হুম। হুম। ওয়ালনাটের শেপটাই আমাদের ব্রেনের মতো। তো আমরা যদি একদম তাদের একদম। এইভাবে বোঝাই যে দেখো এটা ওয়ালনাট বলে এটাকে, এটা হুম। আখরোট, এটা হুম। খেলে তোমার ব্রেনের ডেভেলপমেন্ট হবে, বা তুমি হুম। অনেক বেশি বুদ্ধিশালী হবে, বুদ্ধিমতী হবে হুম। বা হুম। হুম। বুদ্ধিমান হবে, এই জায়গাটা, বা তুমি ক্লাসে টপ করবে, এই জিনিসগুলো যদি দেখাই বা এই জিনিসগুলো যদি শেখাই, তাহলে এখান থেকেও কিন্তু তার অ্যাটেনশন গ্রো করা যায়। ঠিক বাচ্চা ঠিক। কাঁদছে, বাচ্চা খেতে চাইছে না, মানে আমি একটা চিপসের প্যাকেট ধরে দিলাম, একটা চকলেট ধরে দিলাম, ও সেটাতে সন্তুষ্ট থাকলো। হুম। তাহলে হুম। যদি এটাতে সন্তুষ্ট থাকে, তাহলে আমি যদি একটা পার্টিকুলার প্র্যাকটিক্যালি ফুডকে তার হাতে ধরিয়ে বলি তুমি ঠিক। আজকে একটা টফি পাবে, সেটা হতে পারে একটা আমন্ড বা হতে পারে হুম। একটা ওয়ালনাট, সেটা কেন নয়? ঠিক এভাবেও ঠিক। তো আর অ্যাটেনশন গ্রো অনেক করা যায়। অনেক ফুড রিলেটেড গেমও বাড়িতে করা যেতে পারে, মায়েরা নিজেরা একদম। সেগুলো কার্ডস বানিয়ে বা চার্ট বানিয়ে বা কিছু অ্যাটলিস্ট মানে
নতুন নতুন বই কিনে বা কিছু কিনে সেগুলো তাকে দেখানো, একটা কার্ডস বানিয়ে খেলানো, যা ঠিক আছে তুমি আজকে এটা পারলে আজকে তোমাকে এই রিলেটেড কিছু খাবার বানিয়ে দেওয়া হবে। এইগুলো একটা জাস্ট ট্রিক্স, এগুলো যদি মায়েরা ফলো করে তো হোপফুলি বাচ্চারা বেশি অ্যাট্রাকটিভ হবে এই ব্যাপারগুলোতে। একদমই তাই, অ্যাট্রাকশন অনেক রকম ভাবে আসে। তারপর কালার, কালার যখন ঠিক। আমি চেনাবো, আমি সবজি বা ফলের কালার দিয়ে যদি চেনাই, তাহলে ওটা কিন্তু তার কাছে অনেকটা ইন্টারেস্টিং হবে। কারণ ঠিক। বাচ্চা, ঠিক। আমি যেটাই বললাম, যে একটা মাটির ঢেলার মতো, তাকে যেভাবে আপনি গড়বেন একদম একদম। সে সেইভাবে তৈরি হবে। হুম। তো এটাই হচ্ছে খুব বড় ব্যাপার, আমাদের ঠিক। পেশেন্স, আমাদের ভালোবাসা, এই সবটা দিয়েই তাদেরকে, এবং সর্বোপরি হচ্ছে ওই যে পেশেন্স এবং ধৈর্য, এইটাই সব ঠিক। থেকে বড় জিনিস। ঠিক। আচ্ছা, এবার আমরা একটা নেক্সট ইয়েতে চলে আসবো। কমেন্ট সেকশন থেকে একটি কোয়ারি এসছে। হ্যালো ম্যাম, হুম। আমার বাচ্চার বয়স 1.2 ইয়ার্স। আচ্ছা, হুম। ও ছোট থেকে আমার হেলথ ইস্যুর জন্য ব্রেস্ট ফিড পায়নি। প্রেজেন্টলি হুম। ও মিল্ক বা হরলিক্স এসবই পছন্দ। অ্যাসিডিটি হয়, তাই ডক্টর বারণ করেছে মনে হয়, তাই লিখেছেন। তাহলে আমি ওকে হুম। ব্রেকফাস্টে লিকুইড টাইপের কি ফুড দিতে পারি, যেটা ওর জন্য আইডিয়াল ব্রেকফাস্ট হতে পারে? জাস্ট দেবযানী বললো যে আইডিয়াল ব্রেকফাস্ট কি কি হতে পারে। হুম। তবুও হুম। আরেকবার ইন শর্ট তুমি একটু বলে দেবে যে ওর অ্যাসিডিটি হচ্ছে এবং ও মিল্ক বা কোনো কিছু খেতে পারছে না, তো হুম। তাহলে তার জন্য লিকুইড কি ব্রেকফাস্ট হতে পারে, এটাও উনি জানতে চাইছেন। আচ্ছা, আমি একটা ফার্স্টেই বলি, ওর এখন যা এজ বোঝা যাচ্ছে, সেই এজ ওয়াইজ ওর কিন্তু ওই লিকুইড খাবারটা প্রযোজ্য না। মানে সেক্ষেত্রে ও কিছু নরম খাবার দেওয়া যেতে পারে, কিন্তু একদম লিকুইড মানে ও লিকুইড ব্যাপার থেকে বেরিয়ে এসেছে। হ্যাঁ, এবার ওয়ান কোনো পয়েন্ট একদিন টু ওর ইয়ার্স ওকে সলিড ফুড দিন। অবভিয়াসলি, তো ও বেরিয়ে এসেছে ব্যাপারটা থেকে, তো আমার মনে হয় যে এখন হঠাৎ করে লিকুইড খাবার ও খেতো বলে এখন খাচ্ছে না, ওর সেটা প্রবলেম হচ্ছে। কারণ প্রবলেম হওয়ারই কথা, কারণ আমরা আগেই বললাম যে প্রচুর সুগার কন্টেন্টস এবং প্রচুর অ্যাডিটিভস থাকে যেগুলো ওদের ডাইজেশন প্রবলেম অবভিয়াসলি করে, এবং সেই থেকেই ও সমস্যা, এটা নতুন কিছু না। তো সেক্ষেত্রে বলা যেতে পারে অনেক কিছু খাবার হেলদি অপশন রয়েছে, যেগুলো চিড়ে গুঁড়ো হতে পারে, চিড়ের সাথে দই হতে পারে, ওটস হতে পারে, ওটস এর সাথে যে কোনো মিল্ক হতে পারে। সেটা যদি ওর নর্মাল যদি মিল্ক সহ্য হয় তো মিল্ক আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাই যেতে পারে, বিকজ ওর 1 ইয়ার ক্রস করে গেছে। প্যানকেক বা আমি এত হেলদি অপশন যেগুলো বললাম, বা ভেজ রোল, বা যে কোনো রকম, মানে অবভিয়াসলি সেটা বাড়ির খাবার করুন। এবং লিকুইড খাবার আপনার হয়তো মাথায় এসেছে যে আপনি এতদিন বাচ্চাকে লিকুইড দিয়ে এসেছেন বলে ও হয়তো আর অন্য কিছু খাবে না, লিকুইডই পছন্দ করছে, বাট না, ও যে ব্যাপারটা ওর কাছে আননোন। তো অবভিয়াসলি ওর এজ যখন হয়েছে ওকে একটুখানি সলিড বা সেমি সলিড খাবার দেওয়ার চেষ্টা করুন। থ্যাংক ইউ। একদম, থ্যাংক হুম। ইউ দেবযানী। আচ্ছা, হুম। এইবার ঠিক এই কথাটা সূত্র ধরে আমি একটা অন্য টপিকে যাব, সেটা হচ্ছে সোশ্যাল হুম। মিডিয়া ইনফ্লুয়েন্স। দেখো, হ্যাঁ। এখন বিভিন্ন রকমের গ্রুপস, বিভিন্ন ধরনের কমিউনিটি বলতে পারি, এগুলোর হুম। দৌলতে, এবং সেটা কিন্তু পুরোটা অনলাইন বেসিসে। এরকম নয় যে হ্যাঁ। আমরা 4-5 জন মিলে গল্প করছি, একটা গ্রুপ ফর্ম করেছি। হ্যাঁ, সেটাও থাকে। ওই যে প্রথমেই হুম। যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমার বন্ধু এই খাইয়েছিল, আমার হুম। হুম। বোন সেরকম খাইয়েছিল, এটা থেকে একটা হুম। শুরু হয়। প্লাস এখন যেটা সব থেকে বড় প্রবলেম হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের গ্রুপ ক্রিয়েট হচ্ছে, বিশেষ করে সোশ্যাল হুম। মিডিয়াতে, এবং সেখানে বিভিন্ন রকমের রেসিপি দেওয়া হচ্ছে হুম। এবং বলা হচ্ছে এটা খাওয়ানো ভালো, ওটা খাওয়ানো ভালো। এইভাবে হুম। কিন্তু বাচ্চারা, এবং যিনি কোয়েশ্চেন করেছেন লাস্ট, তার কথাতেই সূত্র ধরে এবার কি হচ্ছে, হ্যাঁ। মায়েরা একটা মিসকনসেপশনে ভুগছেন যে সে লিকুইড খাচ্ছিল, তাহলে আমি তাকে লিকুইডই দেবো, কারণ সে তো হ্যাঁ। আর খাবে না। এটা চলছে। তো হুম। এইটা কতটা আমাদের বর্তমান সমাজকে, বিশেষ করে শিশুদের এফেক্টেড করছে বা এফেক্ট হচ্ছে শিশুরা এই জায়গা থেকে, বা এখান থেকে বেরোনোর মুক্তির উপায়টা কি, তুমি যদি একটু আমাদের সাথে শেয়ার করো। অবভিয়াসলি মানে ব্যাপারগুলো নিয়ে মায়েরা একটু পড়াশোনা করুক, কিন্তু হ্যাঁ, কেউ যদি বলে যে আমার বাচ্চাকে আমি গরুর দুধ 6 মাসে খাইয়ে সে শুট করে নিয়েছে, মানে তুমিও স্টার্ট করো, হতে পারে সে নিতে পারবে না, মানে অবভিয়াসলি নিতে পারবে না, বিলো 1 ইয়ার সে নিতে পারবে না। তো এক্ষেত্রে এরকম অনেক এক্সাম্পল রয়েছে যেগুলো ধরো বিভিন্ন জিনিস ওই বাচ্চা শুট করেছে মানে আমার বাচ্চা শুট করবে, এটা কিন্তু না। তো সাজেশন নেওয়া ভালো, কিন্তু প্রপার অ্যাপ্লাই না করাই ভালো, তার আগে একটু পড়াশোনা করা দরকার। এবং বাচ্চার যদি কমপ্লিকেশনস থাকে তো অবভিয়াসলি সেই ব্যাপারগুলোকে ডক্টরের সাথে বা সার্টিফাইড ডায়েটিশিয়ান তাদের সাথে কনসাল্ট করা দরকার। এবং অবভিয়াসলি গুগল থেকে বা মানে কোনো কিছুই যদি কারো সাজেশন থেকে প্রপার অ্যাপ্লাই না করে, বলছে তার পেছনে বা আগে সবটাই আমাকে একটুখানি জেনে নিতে হবে যে কোনটা খেলে আমার বাচ্চার কি হতে পারে, বা আমার বাচ্চার কোনো কমপ্লিকেশনস আছে কিনা, বা বাচ্চার এজটা কতটা, সেটা সব থেকে ভালো কোনো সার্টিফাইড মানুষের কাছে জেনে নেওয়া সব থেকে একদম। বেটার। এবার যদি কেউ এটা ফলো করেনও, সর্বোপরি কিচ্ছু মানতে হবে না, জাস্ট একটা জিনিস মাইন্ডে রাখবেন, আপনি যে ভিডিওটা দেখছেন বা যে পোস্টটা পড়ছেন,
হুম তার একটা উদ্দেশ্য আছে পোস্টটা করার, বা যদি এক্সপার্ট না হন যে কোনো জায়গা হুম থেকে, যদি হুম কোনো হুম পেডিয়াট্রিশিয়ান না হন, কোনো ডক্টর না হন, কোনো হুম সার্টিফাইড নিউট্রিশনিস্ট না হন, বা এডুকেটর যারা রয়েছেন এই জায়গা থেকে তারা যদি না হন, এক্সেপ্ট যদি কোনো যে কেউ মা, মানে আবারও সেই ইমোশনের জায়গা চলে আসবে যে মায়েরা সব হ্যাঁ জানে, কিন্তু সব কোথাও গিয়ে কিন্তু মেডিকেল ইস্যু গিয়ে মায়েরা সব জানতে পারেন না। ইভেন পারে আমি না। বা আমার দেবযানী, তুমি হয়তো এগ্রি করবে, হুম, আমরা সব জেনে বসে আছি, এটা হতে পারে না, একদমই না, একদমই না, একদমই না, একদম। পারফেকশন হতে পারে না। হ্যাঁ এবং ঠিক। ভিডিওটা যেটা আপনি দেখছেন সেটা কোন সোর্সটা কি সেটা জানার চেষ্টা করুন, একটু বুদ্ধি বিবেচনা করার চেষ্টা করুন যে এটা কি সত্যিই আমার বাচ্চার ভালোর জন্য দেওয়া হয়েছে, ঠিক। নাকি এটা কি শুধুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের জন্য দেওয়া হুম হয়েছে, বা হুম এটা হুম ভিউজ এর জন্য দেওয়া হয়েছে, রিচ এর জন্য দেওয়া হয়েছে। এইটা একটুখানি বিচার করুন, এইটা তাহলেই এইটা কিন্তু এটা বোঝা বোঝা যায়। বোঝা যাবে তো এবার অবশ্যই। সবটা আমাদের, প্লাস এগুলোও যদি নাও থাকে, তাহলেও হুম যেটা দেবযানী বললো যে আমার ওনার বাচ্চার জন্য যেটা অ্যাপ্লিকেবল হয়েছে আমার বাচ্চার জন্য সেটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে, কারণ হুম। হেলথ গুলো আলাদা আলাদা, তো গাজর কোনোভাবেই এটা চোখের ম্যাচ জন্য করে না। ভালো, কিন্তু গাজরে আমার বাচ্চার অ্যালার্জি থাকতেও পারে, তাহলে তার জন্য হুম, সেটা ভালো না। ব্যাপারটা এটা। তো এটাই, সেই জন্য একদম হ্যাঁ অবভিয়াসলি একটুখানি দেখা দরকার। একটু বিবেচনা করার বোধ হয় সময় একদম এসেছে। একদম একদম একদম। তো যাই হোক, তো এই জায়গা থেকেই মায়ের কথা যখন হচ্ছে, মায়ের সাথে বাচ্চার একটা ইমোশন জড়িয়ে, এবং একটা ছোট জায়গা আমরা টাচ করেও গেছি, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং নিয়ে কথা হয়েছে। হুম তো হুম মা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন মোটামুটি 6 মান্থস পর্যন্ত, এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ সেখানে জলও কিন্তু বাচ্চা খাবে না। এটা খাবে নিয়ে না। অনেকবার আলোচনা হয়েছে, হুম তবুও আরো একবার বলা যে এক্সক্লুসিভ মানে কিন্তু এক্সক্লুসিভই, সেখানে ব্রেস্ট ফিডিং ই থাকবে। ব্রেস্ট মিল্ক একদম ছাড়া বাচ্চা একদম। জল পর্যন্ত খাবে না, কারণ ব্রেস্ট মিল্ক হুম হুম এনাফ ওয়াটার পৌঁছে দেয় একটা বাচ্চাকে। একদম একদম তো একদম। এই জায়গা থেকে মায়ের যে ল্যাকটেশন পিরিয়ডটা থাকে, হুম অর্থাৎ মা ল্যাকটেট করছে, ব্রেস্ট ফিডিং করাতে পারছে, তো এই ল্যাকটেশনটা একজন ইন্ডিয়ান মাদারদের ক্ষেত্রে কতদিন পর্যন্ত চলবে, অর্থাৎ মা একটি শিশুকে কতদিন পর্যন্ত মিল্ক মানে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, এই জায়গাটা তুমি একটু মানে বলে দাও। বাচ্চার আপ টু 2 ইয়ার্স তো মাস্ট, মানে 6 মান্থস এর পরেও আপ টু 2 ইয়ার্স, মানে তার একদম কি বলবো সেটা টডলার পিরিয়ড পর্যন্ত, মানে একদম যতটুকু সে একটা প্রি স্কুলে মানে চিলড্রেন হচ্ছে না সেই পর্যন্ত তাকে কিন্তু সেটা চালিয়ে যেতে হবে। এবং মায়েরা এই সময় কি করে, অনেক সময় মা হওয়ার পর বাচ্চাকে সামলাতে গিয়ে মা কিন্তু নিজের দিকে ধ্যান দেওয়া ভুলে যায়, এবং খাবারের ভীষণ একটা 4 আওয়ার্স 5 আওয়ার্স এর গ্যাপ পড়ে যাচ্ছে, ব্রেকফাস্ট হুম ভুলে যাচ্ছে, ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে ব্রাঞ্চ করছে এবং সেটা সারাদিনে 2 থেকে 3 বার খাচ্ছে, এবং তারপরে আমাদের কাছে এসে বলছে আমার তো ব্রেস্ট মিল্ক আসছে না বা ব্রেস্ট মিল্ক ল্যাক করছে। তো সেক্ষেত্রে বলবো আপনি হুম যদি খাবারে ধ্যান দেন তাহলে বাচ্চা কিন্তু সুস্থ থাকবে, এবং আপনার খাবারের উপর অনেকটা ডিপেন্ড করছে, আপনি হুম কিভাবে খাচ্ছেন সেটার উপর বাচ্চার কিন্তু ব্রেস্ট মিল্ক পাওয়াটা নির্ভর করছে, বাচ্চার গ্রোথ নির্ভর করছে, এবং সর্বোপরি মেন্টাল কন্ডিশন এবং সাইকোলজিক্যাল হুম বন্ডিংটাও যেহেতু এখন মেয়েদের প্রচন্ড হরমোনাল ডিসব্যালেন্স বা এইসব গুলো চলতে থাকছে, তো আপনি যদি খাওয়া কমিয়ে দেন এদিকে আপনার শরীরে বিভিন্ন কমপ্লিকেশন আসছে, এবং সেটা আফটার ডেলিভারি তো মায়েদের এখন প্রচুর কমপ্লিকেশন, কারণ সবাই প্রায় মানে 10 জনের আমি 8 জন পাচ্ছি পিসিওডি সার্ভাইভার। তো সেক্ষেত্রে খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট, তো খাওয়া দাওয়াটা আপনি যদি প্রপার না করেন সেক্ষেত্রে বাচ্চার তো সমস্যা আসবেই, এবং বাচ্চার উপর বাচ্চার অনেক কিছু ডিপেন্ড করছে আপনার খাওয়া দাওয়ার উপর। তো নিজের দিকে আগে ধ্যান দিতে হবে, বাচ্চার সাথে সাথে নিজের মানে বাচ্চাকেও বড় করবেন, এদিকে আপনি নিজেরও সুস্থতাটা অবভিয়াসলি মাথায় রাখবেন। এইবার এই জায়গা থেকেই বড় প্রবলেম হয়ে যায়, হুম, যে মায়েরা জাস্ট ডেলিভারির পরেই মাথায় চিন্তা থাকে কি বলতো, যে আমাকে ওয়েট লস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। খুব হুম বড় একটা সমস্যা এসে দাঁড়িয়ে যায় হুম তখন আমরা, কারণ একটা বাচ্চা সবে সবে জন্মেছে, সে এক্সক্লুসিভ হুম ব্রেস্ট ফিডিং এর মধ্যে আছে, তো মায়ের চিন্তাতেই চলছে যে আমাকে ওয়েট লস করতে হবে, এনি হাউ হুম আমাকে ওয়েট হুম। লস করতে হবে, কারণ এবার এনি তো আমার প্রেগনেন্সি পিরিয়ড কেটে গেছে, আমি প্রচন্ড ওয়েট পুট অন করে গেছি, আমাকে এক্ষুনি ওয়েট লস হ্যাঁ। করতে হবে। হুম এবার ওয়েট লস ডায়েট আর একটা ল্যাকটেশনের ডায়েটের আকাশ পাতাল তফাৎ। একটা মা যদি সেই জায়গায় ল্যাকটেশনের ডায়েট গুলো ছেড়ে দিয়ে, মানে নর্মালি খাওয়া দাওয়া বলে, যেটা দেবজানি তুমি বললে যে গ্যাপ রেখে হুম দিচ্ছেন বাচ্চার হুম। কাজ করতে গিয়ে, বা নিজের, আমি যেটা বললাম যে ওয়েট লসের ওপরে চিন্তা করতে গিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছেন ঠিকই কিন্তু নিজে খাওয়া দাওয়া করছেন না, তাহলে ব্রেস্ট মিল্কটা প্রডিউস হবে কি করে?
ব্রেস্ট একদম মিল্ক একদম যখন একদম আমি একটা বাচ্চাকে দিচ্ছি, ব্রেস্ট ফিডিং করাচ্ছি, আমার ওয়েট তখনই ওখানে লুজ হবে। ঠিক তারপরে ঠিক কিছুটা আমি নিজে লস করব, এক্সারসাইজ ঠিক করব, আস্তে আস্তে করব, সব করব। তো এইটার ল্যাকটেশনের যে লাইফটা আছে তারাও দেখতে পারেন, ভীষণ ভালোভাবে বোঝানো আছে যে ওয়েট লস আমি পরে ভাববো। আমি যদি হ্যাঁ ব্রেস্ট ফিডিং করাই আমার এমনি ওয়েট লস হবে, প্লাস ঠিক আমি ঠিক আমার ব্যালেন্স ডায়েটটা যদি মেনটেন করি। তো হুম এইগুলো অনেক রকমের সমস্যা একে অপরের সাথে যুক্ত। ঠিক হুম এটা নিয়েই উইনিং এর একটা জায়গা চলেই আসে, যে উইনিং হ্যাঁ তখন শুরু হবে এবার ওই যে ওয়েট লস করব বা আমার একটা মেন্টালি একটা, তুমি যেটা বলে সাইকোলজিক্যাল একটা বন্ডিং, এই হুম ব্যাপারগুলো অনেক কিছু অন্তরায় হয়ে গিয়ে দাঁড়িয়ে যায়। তো আর এটা মায়েরা একটুখানি ভাবে, নিজের উপর। হ্যাঁ মায়েরা ভাবে যে আমি যদি কম খাই তাহলে আমার ওয়েট লস হবে, বাট ওই সেক্ষেত্রে করতে গিয়ে কি হয়, একবারে সকালে উঠে লাঞ্চে ধ্যান দিল, ব্রেকফাস্ট পুরো স্কিপ, তো সেক্ষেত্রে এটা আরো ক্ষতি। তো সেক্ষেত্রে বরং আর অনেকটা ওজন খাবার, বেড়েও হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি এইগুলো তো ব্রেকফাস্ট মানে সমস্যার। আমি ফাস্টিংটাকে ব্রেক করছি সকালে, তো সেক্ষেত্রে রাত্রে ডিনারের পর এতটা গ্যাপ মানে বাচ্চার অবভিয়াসলি সেখানে তো প্রবলেম হবেই প্রপার ব্রেস্ট মিল্কটা পেতে। একদম এই সমস্যাগুলো খুবই রয়ে যাচ্ছে। তো ঠিক ঠিক এই কারণেই অ্যাওয়ারনেস গুলো আরো বেশি গ্রো করা দরকার, হুম যতটা পারবো আমরা চেষ্টা করে যাচ্ছি। তো ঠিক নেক্সট এই সূত্র ধরেই আর একটা বড় হুম সমস্যা হয়ে যায় তোমার ফুড স্যানিটেশন হাইজিন এই জায়গাগুলো। কারণ হ্যাঁ যেটা আগেও বলেছি যে আমাদের ভারতবর্ষ কিন্তু অপুষ্টির দেশ। এবার সত্যিই যদি এইভাবেই কেয়ার করা হতো প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা মায়ের, তাহলে ভারতবর্ষে অপুষ্টি আসতো না, বা একদম ম্যালনিউট্রিশনের একদম একটা বাচ্চা এখানে এসে দাঁড়িয়ে থাকতো না, হুম মায়েদের হুম ক্ষেত্রেও আবার শিশুদের ক্ষেত্রেও। তো হুম ফুড স্যানিটেশন এন্ড হাইজিনটা কতটা ইম্পর্টেন্ট, বা আমরা একটা বাচ্চাকে খেয়াল রাখতে গেলে, তার কেয়ার হুম করতে গেলে হাইজিনের ব্যাপারটা কতটা মাথায় রাখবো, এবং সেই হুম হাইজিনটাকে যদি আমরা মেনটেনও করতে যাই তাহলে সেখানে কোন কোন পয়েন্টস গুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, প্রথমেই বলি যে বাচ্চার একদম যে বাসনপত্রে রান্না বান্না হচ্ছে সেটা অবভিয়াসলি খুব ভালোভাবে ধুতে হবে, এবং সাথে সেরকম হলে গরম জল দিয়েও ওয়াশ করা যেতে পারে। তার সাথে সবজিগুলো যেগুলো এখন প্রচন্ড ছোট ছোট, যেগুলো আমাদের শাক পাতায় বিভিন্ন ছোট ছোট পোকা বা যেগুলো আমাদের খাবারে বাচ্চাদের শরীরে ইজিলি যেতে পারে, যদি আমি প্রপার না সেগুলো ওয়াশ করি বা কিছু, সেগুলো হালকা গরম জলে ধোয়া যেতে পারে। এবং যেগুলো ফিডিং বটল থেকে শুরু করে এগুলো গরম জলে ফুটিয়ে একটা স্টেরিলাইজেশনের ব্যাপার থাকতে হবে। আর যেগুলো হাত মোছার কাপড় বা এভরিথিং সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে বাচ্চারও জামা কাপড় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পরাতে হবে। এবং রান্নাঘরে তো পেস্ট কন্ট্রোল অবভিয়াসলি দরকার, কারণ বাচ্চার খাবার দাবারের উপর এগুলো সবসময় ঢাকা দিয়ে রাখা বা এগুলো তো করতেই হবে। একদম এইগুলো আমরা মোটামুটি সবাই পরিচিত পরিচিত হ্যাঁ তবুও হ্যাঁ যেমন নর্মালি যদি আমরা বলি যে প্রত্যেকটা মানুষের যে টাওয়েল গুলো হয় সেগুলো আলাদা রাখা হ্যাঁ দরকার। আমরা একদম কেন একদম বলি এই একদম ব্যাপারগুলো, হ্যাঁ কারণ হ্যাঁ প্রত্যেকটা মানুষের, যদি আমরা বড়রাই যদি এটা করি তাহলে ঠিক বাচ্চারা তো আরো বেশি সেন্সিটিভ হয়। এবং একদম এটা একদম কেন আমার মাথায় এলো কোয়েশ্চেনটা, তার কারণ হচ্ছে আমি একবার এই সোশ্যাল মিডিয়ার জগতেই কোনো একটা গ্রুপ বা কোনো ভিডিও ওখানেই দেখেছিলাম। একজন মানে হাত রীতিমতো নর্মাল আমাদের এই হাত, এই হাতের মধ্যে বাচ্চার খাবারকে চটকে খাওয়ানো হচ্ছে আর কি। তো সেখানে এবার অনেকেই এই জায়গাতে আবারও সেই একই কথা, ইমোশনের জায়গা চলে আসবে যে মায়ের হাতে সব ভালো। সেটা কি হুম হুম সম্ভব? মা তো একটা একদমই না, মানুষ, একদম তার একদম তারও কি ভুল হতে পারে না? বা জীবাণু বা মাইক্রোবস যেগুলো আছে তার হাতে কি হ্যাঁ থাকবে না? আজকে আমি হ্যাঁ এখানে বসে আছি, আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, কিন্তু আমি বলতে ঠিক, পারি না আমার হাতে মাইক্রোবস নেই। মাইক্রোবস এটা নেই, কি কখনো তাই আমি তো, বলতে পারি? একদম 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 তো ফুড হ্যান্ডেলিং একটা ভীষণ বড় ইস্যু, ভীষণ এটা নট ইম্পর্টেন্ট। এবং অনলি। নখ কাটা মানে সব থেকে বেশি মায়েদের এখন স্টাইলিং এর জন্য ভীষণ বড় বড় নখ গুলোকে রেখে বাচ্চারা, আমার ভীষণ ওগুলো প্রবলেম হয়, তো যে বলছি নখ গুলোকে প্রপার কাটতে হবে, এবং অবভিয়াসলি চুল ডেকে বাচ্চার খাবার করতে করতে চুলটাকে ভীষণ বড় করে খুলে রেখে বাচ্চা খাওয়ানো বা তো রান্না তৈরি করা এগুলো একদমই চলবে না। যতটুকু পারা যায় চুলটাকে ঢেকে রান্না করতে হবে, এবং অবভিয়াসলি ভালো করে হ্যান্ড ওয়াশ করতে হবে, যেটা প্রপার স্টেপ বাই স্টেপ, অন্তত 5 to 6 স্টেপস না হলেও 2 স্টেপেও সেটা ভালোভাবে করা যায়, কিন্তু সেটা ঠিকঠাক করতে হবে। একদমই। এবার দেখো এই হুম জায়গা থেকে অনেক সময় আমরা দেখি যে মায়েরা হয়তো কোনো কোনো বাচ্চা টেক কেয়ার করতে পারছেন না, মানে আমি এটা বলছি না হুম যে করেন না। তো হুম বাচ্চাদের অনেক মানে ন্যানি বা যারা বেবি সিটাররা থাকেন তারা কিন্তু হুম অনেক সময় বাচ্চাদের দেখাশোনা করে থাকেন, এবং এটা কিন্তু খাওয়ার জন্য, বাচ্চা স্নান হুম করানো, বাচ্চাকে কেয়ার করানো, এগুলো কিন্তু এখন খুব কমন নর্মালি হুম বাড়িতে। তো
তো হুম সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক ধরনের নিউজেও পড়ি, তো সেখানে বাচ্চার সেইভাবে হয়ও না, কেয়ার করা যায় না, যদিও আমরা বাবা মায়েরা চেষ্টা করি, যারা ওয়ার্কিং মাদার যারা রয়েছেন তাদের পক্ষে এটা একটু অসুবিধাজনক হয়ে পড়ে। তো এবার হুম সেই ক্ষেত্রে কি করণীয়, দেখো এটা তো আমাদের হাতে নেই, কারণ সবাই যে নিজের বাচ্চা বা নিজের যেভাবে আগলে রাখবে বা লালন পালন করবে সেইভাবে কিন্তু আমরা একটা সেইভাবে থার্ড পার্সনের সাথে সেই জায়গাটা আশা করতে পারি না, কিন্তু সামহাও তবুও আমাদের সেই জায়গাটা একটু খেয়াল রাখা, যতটা পরিমাণ বাচ্চার, হ্যাঁ, হ্যাঁ, স্যানিটাইজেশনটা যতটা মানে ভালোভাবে নিজে আমরা। যতটা আমি ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার হবো, অ্যাটলিস্ট আমার যে ন্যানি থাকবে বা যে কেয়ার থাকবে আর কি, কেয়ার, তো তাকে আমি ব্যাপারগুলোতে বোঝাবো যে জিনিসগুলোকে দেখো, মানে তোমার উপর আমার বেবিটার এতটাকে ডিপেন্ড করছে, এত জিনিস ডিপেন্ড হুম। করছে, তো তুমি ব্যাপারগুলো এই এই হাইজিন গুলো মেনটেন করলে আমার বাচ্চারা এই প্রবলেম গুলো হবে না। অবভিয়াসলি নিজে যখন জানছি তাকেও একটু জানাচ্ছি, তাকেও একটুখানি হয়তো তারা অতটা ভালো বুঝবে না বা কিছু, যতটুকু চেষ্টা করা যায় অ্যাটলিস্ট, মানে 100%-এর মধ্যে যদি 60% হয় সেটাও লাভের, যতটুকু একদম। পারা যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা তো মোটামুটি সব দিকটাই আলোচনা করলাম, এবার যেটা ঠিক। নিউট্রিশনের দিক দিয়ে বলা, সেটা হচ্ছে বাচ্চার গ্রোথ। হুম বাচ্চার যে আগামী দিনের যে সমস্ত দিনগুলো সে পেরোবে আস্তে আস্তে, 1 2 3, মানে যেটা প্রি স্কুল এজে সে যাবে, হুম ব্রেস্ট হুম ফিডিং থেকে উইনিং এ এলো, উইনিং থেকে সে প্রি স্কুল যাবে, তারপর সে স্কুল গোয়িং এজে পৌঁছে যাবে। তো প্রত্যেকটা বয়সের একটা একটা রিকোয়ারমেন্টস থাকে, যেটা আগেও ঠিক। আমরা আলোচনা করলাম। তো এই জায়গা থেকে আমরা কোন কোন নিউট্রিয়েন্টস এর ওপরে বেশি জোর দেবো, মানে যদি আমরা এটা নিউট্রিশনের ভাষাতেই বলি, এবং সেই হুম পার্টিকুলার নিউট্রিয়েন্টস গুলো কোন কোন খাবার থেকে আমরা পাবো, সেটা যদি তুমি একটু হুম সহজ করে বুঝিয়ে দাও, তাহলে আমাদের আচ্ছা, সকলের জন্য একটু খুব উপকার হবে। ব্যালেন্স শুড বি, মানে ডায়েট একদমই, মানে ডায়েট শুড বি ব্যালেন্সড ডায়েট আর কি, মানে সবকিছু তার খাবারে সবকিছু থাকবে, সেখানে হতে পারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, মিনারেল, ভিটামিনস, এভরিথিং। তো আমরা সবজি বা সবকিছু থেকে আমরা বিভিন্ন ধরনের মিনারেলস পাচ্ছি, ভিটামিনস পাচ্ছি, কার্বোহাইড্রেট পাচ্ছি, আমরা ভাত, মুড়ি, রুটি, সব এগুলো থেকে পাচ্ছি। আর প্রোটিন হুম। তো আমরা জানি সবাই যে মাছ, মাংস, ডিম এগুলো, এবং বিভিন্ন হেলদি যেগুলো নাটস আছে সেগুলো থেকে, ওমেগা 3, বিভিন্ন, তারপর বিভিন্ন, আমি ধরুন কালারফুড সবজি যেগুলো থেকে আমরা বিভিন্ন ফাইটো অ্যান্টি অক্সিডেন্ট পাচ্ছি, যেগুলো মানে সবকিছুই তাদের ক্ষেত্রে বেশ কিছু, ধরুন ওই ক্যালসিয়াম রিলেটেড যে ফুড গুলো, বা হুম। দুধ থেকে, হ্যাঁ, সাথে আলমন্ডস, ক্যাশিউ, এগুলো সবকিছু থেকে আমরা আস্তে আস্তে পাচ্ছি। তো এগুলোই ব্যালেন্স ডায়েটের মধ্যে গুছিয়ে দিতে হবে। মানে খাবারের প্রতিটা ফুড একদম সোর্স একদম। যেগুলো রয়েছে সব হুম কটা জিনিস ইন্ট্রোডিউস করানো। এবার মায়েদের যে ঠিক। কমপ্লেন গুলো থাকে যে আমার বাচ্চা খেতে চাইছে না, আমি চাইছেন। পারছি না কোনোভাবে, সেই জায়গা থেকে তোমার সাজেশন কি হবে? আস্তে আস্তে তাকে সবকিছু দেখানো, ব্যাপারটা যে এই খাবারটা থেকে এটা হতে পারে, তুমি এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, হুম। বিভিন্ন কার্ডস করে তাকে খেলা দেখানো, বা সবকিছু একটা বাজারে নিয়ে যাওয়া, টোটাল ব্যাপারটা তাকে নতুন খাবার করে দেখানো, বিভিন্ন টেস্টি খাবার, এবং সে যেটা চাইছে, সে যদি ঝাল, মানে ঝাল যদি পছন্দ করছে না, তো পছন্দ করছে না, তার শেপে যে কার্টুন ক্যারেক্টার ভালোবাসে সেই কার্টুন ক্যারেক্টারের শেপে তাকে কিছু করে দেয়া, হুম। মানে সে যেটা ভালোবাসছে তাকে তার হুম। মতো করে করে দেওয়া, এবং বাচ্চা হোপফুলি এগুলো করার পরই তো বাচ্চা সেগুলোতে ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করবে, তো করারই একদম, কথা। মানে পেশেন্সটাই সব থেকে বড় এই সব জায়গা ব্যাপার, থেকে। একদম 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 একদম। আচ্ছা, অলমোস্ট আমরা লাস্টের দিকেই চলে এসেছি, তো হুম হোল সেশনটার জন্য যেটা মূল হুম ব্যাপার থাকে যে বিভিন্ন ধরনের মিথস, যেটা তুমি প্রথম দিয়ে শুরু করেছিলে, যে যখন আমরা হুম প্র্যাকটিক্যাল ফিল্ডে যাচ্ছি, হুম কোনো ক্যাম্প করছি, কোনো স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে আলোচনা করছি বা মায়েদের হুম সাথে আলোচনা করছি, তখন দেখতে পাচ্ছি লিমিটলেস কিছু মিথস তাদের মধ্যে এবং মিসকনসেপশন কাজ করছে। হ্যাঁ তো হ্যাঁ এই রকম কিছু মিসকনসেপশন তুমি কি কি ফেস করেছো একটু আমাদের সাথে শেয়ার করো, তাহলে সেই জায়গা হ্যাঁ। থেকে আমরা কিভাবে বেঁচে বেরোতে পারবো। আচ্ছা, প্রথমে জাস্ট একটা উদাহরণ দিলাম, একটা মা এসেছে আমার কাছে হঠাৎ করে, এসে একদিন বললো যে আমি বললাম বাচ্চাকে আপনি একটু ডালে সয়াবিন দেবেন, আমি জাস্ট তাকে একটা সাজেশন দিলাম। হুম। সে বলল, না ম্যাডাম, আমার বাচ্চা সয়াবিন খায় না। আমি বললাম, কেন খায় না? না, আমারও তো অ্যালার্জি রয়েছে, তাই আমি, বাচ্চার তো হবে, কারণ ও তো আমার পেট থেকেই এসেছে, সেক্ষেত্রে আমি বাচ্চাকে সয়াবিন দিই না। আমি বললাম, আপনার অ্যালার্জি তো ওর নাও হতে পারে, আপনি সেটা, আপনার যদি মনে ভ্রান্ত ধারণা থাকে আপনি টেস্ট করিয়ে নিন একবার,
আপনি ফুল অ্যালার্জি প্রোফাইল করিয়ে নিন, সেক্ষেত্রে হতে পারে, কিন্তু আপনার আছে মানে বাচ্চার হবে, এটা ভুল কনসেপ্ট। মানে মায়েদের বলি আপনার হাজার জিনিসের সমস্যা থাকতে পারে, বাচ্চার সেটাতে নাও থাকতে পারে, এই তো একটা ব্যাপার। আর অবভিয়াসলি এখন টিভিতে আসলে মানুষ এত অ্যাডভার্টাইজমেন্টের উপর গুরুত্ব দিয়ে ফেলছে, অ্যাডভার্টাইজমেন্টে এত ভুলভাল জিনিস দেখানো হচ্ছে, যেগুলোতে হ্যাঁ ওগুলোর উপর পুরোপুরি ভরসা না করে নিজে একটু যদি পড়াশোনা করেন, বা কোনো এক্সপার্ট, সবসময় নিজে করাটা সম্ভব হয় না, কোনো এক্সপার্টের কথা শুনুন, অবভিয়াসলি রেজিস্টার সার্টিফাইড মানুষজনের কথা শুনুন, এবং হোপফুলি তাদের থেকে বেশ কিছু জিনিস যেগুলো জানতে পারবেন সেগুলো আপনি কাউকে সাজেশন, কাউকে অ্যাডভাইস দিতে পারেন। হ্যাঁ, তো এইগুলো মানে মিথস গুলো থেকে আস্তে আস্তে আমাদের বেরিয়ে আসা খুব দরকার, না হলে। একদমই ঠিক, কারণ অ্যাডভার্টিজমেন্ট এবং এই সোশ্যাল মিডিয়ার জগৎটা ঠিক। পুরোটাই এতটাই শুধু মায়েদের নয়, মানুষকে এতটা পরিমাণ মানে নাক পাশে বন্দি করে রেখেছে বলা যায়, যে একদম মানুষ কিন্তু একদম। বেরোতে পারে না কোনো জায়গায় গিয়ে। একটা আলটিমেটলি মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং মানে কি মানুষকে সেই জায়গাতে আরো বেশি ইনভলভ করে তোলা। তো হুম। এবার আমাকে খেয়াল রাখতে হবে যে এটা কতটা আমাদের হেলথের জন্য উপযুক্ত, কারণ যেখানে হ্যাঁ। হেলথের ব্যাপার আসবে, প্লিজ ডু নট কম্প্রোমাইজ, কারণ এখানে ঠিক আপনার ঠিক হেলথ, আপনার বাচ্চার হেলথ জড়িত। আর তুমি ঠিক। অ্যাডভার্টাইজমেন্টের কথা বললে বলেই আমি বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক টার্মস এন্ড কন্ডিশনস থাকে। আমরা একটা মার্কেটিং করছি কোনো প্রোডাক্টে, সেটাকে বড় করে দেখাচ্ছি, কিন্তু যে টার্মস হুম। এন্ড কন্ডিশনস গুলো থাকে সেটা খুব শর্টে বলা হয়, এবং হয়তো একদম স্ক্রিনের নিচে কোণে একটু লেখা থাকে, সেটা আমাদের হ্যাঁ নজরে হ্যাঁ। যায় না। যে এইগুলো তাও ডিপেন্ডেবল। টার্মস এন্ড কন্ডিশন পুরোপুরি লেখা T&C উইথ অ্যাপ্লাই, এবার এরকম কিছু একটা লেখা থাকে, তো হ্যাঁ, তো সেইগুলো সেটা তো বুঝতে হবে, অবভিয়াসলি হ্যাঁ মানুষজন হ্যাঁ। আর আর লিমিটলেস একটা মিনিটস জিনিস, রয়েছে। ঠিক, আর একটা জিনিস বোঝা উচিত যে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, মানে যেটা সাডেন হঠাৎ করে খুব অতিরঞ্জিত করে মানুষজনকে দেখানো হচ্ছে এটা খাও এটা পড়ো, মানে এটা তো একদমই না। আর অবভিয়াসলি আমি বারবার একটা কথা বলি, সেটা হলো যে হোম বেসড ফুড অলওয়েজ গুড। তো সেক্ষেত্রে কোনো একটা প্যাকড ফুড বা কোনো কিছুই কিন্তু এর সাবস্টিটিউট হয় না, ব্রেস্ট মিল্কেরও সাবস্টিটিউট হয় না, আর বাড়ির খাবার তো একদমই হয় না। একদম, মানে যেটা চটজলদি আমরা জীবনে পেয়ে যাই, যদি এইগুলো থেকে সরিয়েও আমরা নিজেদের জীবনের কথা ভাবি, যেটা খুব সহজে আমাদের কাছে আসে, জানতে হবে সেখানে কিছু না কিছু গলদ রয়েছে। তার ঠিক। মানে প্রসেস খাবার যদি আমরা খাওয়াই, সে যদি মুড়িও হয় বা প্যাকেটের একটা চিড়ে হয়, অনেক মায়েদের এরকম ধারণা থাকে যে আমি তো চিড়েই দিয়েছি, হুম আমি তো হুম। একটা সিরিয়াল দিয়েছি, কিন্তু চিড়েটা কিন্তু প্যাকেট চিড়ে। তাহলে ঠিক সেখানে ঠিক। নুনের মাত্রাটা কতটা হতে পারে একটু ভেবে দেখুন। হ্যাঁ তো হ্যাঁ। এই নিউট্রিশনাল ইনফরমেশন গুলো পড়া শুরু করুন, প্যাকেটজাত হুম, খাবারটাকে দেখা শুরু করুন, যে আমি যেটা দিচ্ছি সেটা আমার জন্য ভালো, আমার বাচ্চার জন্য ভালো, সেটা একটু দেখার চেষ্টা করুন। তো ঠিক। আলটিমেটলি ওটাই ব্যালেন্স ডায়েট ইজ বিয়ন্ড অল। আর দেবযানী, হুম যেটা হুম। তুমিও বললে যে হোম বেস ফুড হুম, এর কোনো সাবস্টিটিউট হতে পারে না, হয় না। যেমন ভাবে ব্রেস্ট একদম। মিল্কের কোনো সাবস্টিটিউট হতে পারে না। তো হুম হুম। প্রত্যেকটা এজে প্রত্যেকটা খাবারের একটা আহ জায়গা রয়েই যায়, এবং মানে আলটিমেটলি আমরা প্রকৃতি থেকে যেটা পাবো, যেটা ঠিক প্রকৃতি আমাদেরকে দিচ্ছে, অ্যানিম্যাল হোক বা প্ল্যান্ট প্রোডাক্ট, সেটাই আমাদের জন্য সব থেকে বেশি ভালো হবে। ঠিক ঠিক। তো একদমই তাই। একদম। আমরা অনেক হুম কিছু আজকে ইনফরমেশন পেলাম, অনেক নতুন নতুন হুম জিনিসও জানতে পারলাম। তো হুম তুমি হুম। অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসাবে, বা তুমি যে প্র্যাকটিস করছো, যখন আমরা সর্বোপরি কমিউনিটিতে কাজ করতে গিয়ে, কারণ হুম, আমরা একটা জায়গা একটা মানুষকে দেখি, কিন্তু কমিউনিটিতে যখন কাজ করতে যাই, তখন কিন্তু একটা চিত্রটা, সমাজের চিত্রটা অন্যরকম হয়ে গিয়ে দাঁড়ায়। সম্পূর্ণ এটা আলাদা, তো একদম একদম। একদম আলাদা। তো ওই জন্য থিওরিতে যা যা আমরা আলোচনা করি, বা প্র্যাকটিক্যালি তখন যখন এটা সামনে গিয়ে দাঁড়াই, তখন দেখি সেখানে আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। আকাশ তো পাতাল তফাৎ, হ্যাঁ। একদমই, তো এক্সপার্ট হিসাবে বা একজন ডায়েটিশিয়ান হিসেবে বা কমিউনিটি নিউট্রিশন হিসাবে, তুমি কি আমাদের সকলের জন্য কি সাজেশন দেবে? সাজেশন বলতে বারবার একই কথা উঠে আসে, সেটা হলো যে ডায়েটটা একদম ব্যালেন্সড করুন, খাবার দাবার সবকিছু সাথে রাখুন, সবজির উপর ভরসা রাখুন, সাথে রিফাইন্ড খাবার দাবার অ্যাভয়েড করুন, লাইক ময়দা, আর এক্সেসিভ অয়েল ফ্রি ফুড, সল্টি ফুড, এক্সেসিভ সুগার কন্টেন্টস ফুড, এবং প্যাকেটজাত যা যা কিছু আছে সেগুলো থেকে একটু ভরসাটা কমিয়ে নিলেই ভালো হয়। মানে একদম বন্ধ করলে আরো বেশি ভালো হয়, বাট একবারে বন্ধ যেহেতু করা যায় না, ভরসাটা কম। আর অবভিয়াসলি হুম। বাড়িতে আপনি বিভিন্ন খাবার বানিয়ে বাচ্চাকে প্রেজেন্ট করুন, হোপফুলি খাবে বাচ্চা। আর স্কুলে প্যাকড ফুড নিয়ে যাওয়া বারণ, মানে বাড়ির খাওয়া একটা প্যাকড ফুড কেটে প্যাকেট টিফিনে ভরে দিলাম, দ্যাট ইজ নট হোম বেসড ফুড, সেটা প্যাকড ফুডই হচ্ছে, শুধু প্যাকেটটা থাকছে না। তো ব্যাপারগুলো থেকে একটু বুঝতে হবে, বাড়িতেই খাবার দাবার বানান, আর বাচ্চার যত্ন নিন, বাচ্চাকে যেভাবে বড় করে তোলা সেভাবেই করুন, শুধু একটুখানি এক্সপার্টের কথা শুনুন, গুগল বা ইউটিউব ভিডিও একদমই না। যতটুকু পারা যায় নিজে একটু পড়াশোনা করুন, নিজের যদি নাও পারেন, অনেক সময় নিজে করে ওঠা হয় না, তো সেক্ষেত্রে এক্সপার্টদের কথা শুনুন, ব্যাস এটাই, এটাই বলার।
একদম, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অনেক কোয়ারি গুলো পেয়েছি, কারণ প্রশ্ন যদি না আসে, আমি সবসময় বলি যে অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসেবে বা আমরা অ্যাকচুয়ালি যে অ্যাওয়ারনেসটা দিতে চাইছি, এটা একটা অনেকটা হুম, শিক্ষণীয় বিষয় সবকিছু আমার হুম, জন্য। কারণ আমরা যারা প্রত্যেক দিন যখন ইন্টারাক্ট করব একজন এক্সপার্টের সাথে, আমরা নতুন কিছু শিখবার, সত্যি কথা বলতে প্রতিদিনই আমরা কিছু না কিছু শিখি, তাই না? তো সেই ঠিক জায়গা থেকে আমাদের মানে জ্ঞানের ভান্ডার সব সময় বেড়ে চলেছে। তো এক্সপার্টের ঠিক কথা যদি আমরা একটু শুনি, যেমন আমি আজকে তোমার কথা শুনলাম, তো এখান থেকেও আমি কিছু গেন করব। প্রত্যেকটা দিন আমরা নতুন করে গেন করি কিছু না কিছু। ঠিক তো এই ঠিক ঠিক জায়গাগুলো যদি আমরা একটু নিজেদের মধ্যে আনতে পারি, রাখতে পারি, তাহলে বোধহয় দিনের শেষে আমরা একটু ভালো থাকতেও পারবো। ঠিক তো ঠিক ঠিক থ্যাংক ইউ সো মাচ তোমাকে, দেবযানী, তুমি আমাদের এতটা সময় দিয়েছো। কারণ অনেকেই দেবযানীকে চেনে। দেবযানী কিন্তু ভীষণই ব্যস্ত, কারণ ওর ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর হওয়ার পাশাপাশি ও কিন্তু এখন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আমাদের হুম, এসএসকেএম হসপিটালের সাথে ও যুক্ত। এবং ওর কাজের জায়গাটা অনেকটাই বড়, যেমন ফিল্ডের নিউট্রিশনিস্ট হিসাবেও এবং হসপিটালের ক্ষেত্রেও। কারণ তুমি অনেক কেসেস দেখছো, প্রত্যেকদিন নতুন নতুন অনেক বাচ্চাকে তুমি দেখছো, বা অনেক মানুষকে দেখছো, যে মানুষ হেলথের জন্য কোথায় গিয়ে আজকে মানুষের তলানিতে থেকেছে। কারণ চাইল্ডহুড ওবেসিটির কথা আমরা বললাম, ম্যাল নিউট্রিশনের কথা বললাম, ব্রেস্ট ফিডিং এর কথা বললাম, অনেক কিছু কথা আমরা আলোচনা করলাম। এইগুলো কিন্তু একদিনে আসে না, সমস্যাগুলো ধীরে ধীরে গেন করে। এবং আমরা কিন্তু নেগলেক্ট করতে করতে আজকে আমাদের এই অবস্থায় এসে আমরা নিজেকে দাঁড় করাই। তো প্লিজ বি অ্যাওয়ার, নিজেদের জন্য, নিজেদের বাচ্চাদের জন্য। তো থ্যাংক ইউ একদম। দেবযানী, থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ। মাচ আমাকে ইনভাইট করার জন্য। মানে প্রচন্ড ভালো লাগলো সেশনটা। আর থ্যাংক ইউ সো মাচ এগেন। আগামী দিনে নিশ্চয়ই অন্য নতুন কোনো টপিকে তোমাকে আবার আমরা পাবো, চেষ্টা দেখা করব। যাক সেটা। আ- চেষ্টা একদম, করবো। থ্যাংক ইউ। হ্যাঁ। কারণ হচ্ছে হুম, যত দিন যাবে আমাদের কাজ মনে হয় আরো বেশি বাড়বে, কারণ একদম অ্যাওয়ারনেস একদম গ্রো একদম। করার একদম সেই জায়গা থেকে আমরা বদ্ধপরিকর, এবং আমরা চেষ্টা ঠিক। করব আগামী দিনে আরো নতুন নতুন কিছু টপিক আনতে, যেটা মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে খুব ভালো কাজ করতে পারবো। তো অবভিয়াসলি থ্যাংক ইউ অবভিয়াসলি। ভিউয়ার্স, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ। সবাই থ্যাংক ইউ সো সুস্থ মাচ। থাকবেন, ভালো থাকবেন, আর নিজেদের যত্ন নেবেন, খেয়াল রাখবেন। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।